স্বচক্ষে নিজের হবু জামাইকে অন্য একটা মেয়ের সাথে ঘেঁষাঘেঁষি করতে দেখে ক্ষণিকের জন্য বিমূঢ় হয়ে গেল চিত্রা। রেস্টুরেন্টে জনসম্মুখ থেকে কিছুটা আড়ালে থাকা টেবিলে বসে আছে তার হবু জামাই দীপ, এবং তার সাথে গা ঘেঁষে পাশাপাশি সিটে বসে আছে একটা মেয়ে যাকে চিত্রা চেনে না। এদিকে এই ওয়াশরুমে না আসলে হয়তো আজকের এই দৃশ্যটা দেখা হতো না চিত্রার। মেয়েটা বারবার দীপের গালে হাতে স্পর্শ করতেছে। মেয়েটা সম্ভবত দীপকে কিছু একটা বোঝাতে চাচ্ছে, কিন্তু দীপ একটু ছন্নছাড়া অবস্থায় স্থির হয়ে আছে। মাত্র 4 দিন পর দীপের সাথে চিত্রার বিয়ে, অথচ আজকে তার সেই শত স্বপ্নের পুরুষকে এভাবে অন্যজনের সাথে দেখবে ভাবতেও পারেনি। অচেনা এই মানুষটাকে নিয়ে এই কয়েকদিনে অনেক কিছুই ভেবে ফেলেছিল সে। দীপ এদিকে তাকানো এবং কিছু বুঝে ওঠার আগে চিত্রা দৌড়ে চলে আসলো। তার সাথে আসা বান্ধবী রাহি হাত টেনে সেখানে একদম বাইরে চলে গেল। ভাগ্যিস রাহিকে টেবিলে বসিয়ে চিত্রা ওয়াশরুমে গিয়েছিল, নয়তো আজকে রাহির সামনে এই দৃশ্যটা পড়ে যেত। আর দীপকে রাহি নিঃসন্দেহে চিনে ফেলতো, কারণ তাকে ছবি দেখিয়েছে। রাহি চিত্রার এভাবে টেনে নিয়ে আসার ব্যাপারটা কিছুই বুঝতে পারল না। হাত ছাড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, এভাবে তড়িঘড়ি করে বাইরে আনলি কেন? আমাকে ট্রিট দেওয়ার জন্য নিয়ে এলি রেস্টুরেন্টে, অথচ ওয়াশরুম থেকে এসে আমাকে চেয়ার থেকে উঠিয়ে এত টেনে নিয়ে আসার মানে কি? জানিস, এভাবে ধরাতে আমার হাতে ব্যথা করছে। চিত্রা কিছুটা হতবিহ্বল হয়ে গেল। রাহির হাতের দিকে তাকিয়ে বলল, আমি বুঝিনি তোর হাতে ব্যথা লাগবে। আসলে এখানে আমার রিফাত ভাইকে দেখতে পেলাম। বিয়ের আগে এভাবে রেস্টুরেন্টে এসে বাড়িতে জানলে তোর পার কাণ্ড শুরু হবে। আমি জাস্ট কয়েকজনকে বিয়ের কার্ড পৌঁছে দিব বলে এসছি। চল অন্য কোথাও যাই। রাহি চিত্রার কথা মতো মাথা নাড়ালো। রাহিকে একটা ক্যাফেতে বসিয়ে সে যা যা খেতে চায় খাওয়ালো, কারণ ইউনিভার্সিটিতে রাহি তার একমাত্র বন্ধু যে সর্বদা তার পাশে থাকে। চিত্রার বিয়ের তারিখ হওয়ার কথা শুনেই বিয়ের আগে ট্রিট দিতে বলে, তাকে অস্থির করে তুলছিল। এদিকে রাহির সামনে স্বাভাবিক ব্যবহার করলেও চিত্রার ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। সেটা রাহিকে বলতেও পারছে না, আবার সহ্যও করতে পারছে না। কি বা বলবে, তার হবু জামাইকে একটু আগে অন্য একটা মেয়ের সাথে দেখেছে, এটা বললে রাহির কাছে তার মুখ থাকবে? রাহি হয়তো চিত্রার মধ্যে হঠাৎ এই অন্যমনস্ক হয়ে যাওয়ার ব্যাপারটা ধরতে পেরেছিল, তবে কারণটা বুঝতে পারেনি। ভেবেছে কয়েকদিনের মধ্যে নতুন জীবনে পা রাখবে বলে হয়তো কিছুটা অস্বস্তি ফিল করছে। তাদের দুজনের মধ্যে আর কথা বাড়েনি। বিকেলের দিকে চিত্রা বাড়িতে অঝরে কেঁদে চলল। এমনটা তার সাথে কেন হওয়ার ছিল? বারবার ভাগ্যকে দোষারোপ করতে লাগলো। তাছাড়া আর কিছুই যে করার নেই। বিয়ের কথাবার্তা চলাকালীন এই পর্যন্ত এখনো চিত্রা এবং দীপের সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো আলাপ হয়নি। শুধুমাত্র দেখতে আসা আর আংটি পরানোর মধ্যেই দুজনের যতটা পরিচয়। আর দীপের ছবিগুলো চিত্রাকে দেখতে আসার আগেই ঘটকের মাধ্যমে চিত্রার মার ফোনে ছিল। প্রথম প্রথম লুকিয়ে চিত্রা দেখত, তারপর একদিন তার মায়ের মোবাইল থেকে চুরি করে সেগুলো তার ফোনে নিয়ে আসে। তার বিয়ের তারিখ ঠিক হওয়ার পরের দিন তার ছোট বোন অরিত্রা ফাজলামো করে তার ওয়ালপেপারে থাকা দীপের ছবিটা তার মাকে দেখিয়ে দিয়েছিল। তারপর কত লজ্জাই না পড়তে হয়েছিল চিত্রাকে। এসব ভাবতেই চিত্রার কান্নার বেগ আরো তীব্রতর হচ্ছে। অতঃপর চিত্রা ভাবছে দীপের এই ব্যাপারে তার পরিবারকে জানানো উচিত কিনা, কিন্তু কিভাবে জানাবে? তার বিয়ের জন্য চারপাশে এই মুহূর্তে কত হট্টগোল হচ্ছে। প্রায় আত্মীয়দেরকেই দাওয়াত দেওয়া হয়ে গেছে। তার বাবা ব্যাংক থেকে কত টাকা লোন তুলেছে, গরু কিনাও হয়ে গেছে। এই মুহূর্তে যদি চিত্রার বাবা এটা জানে, সহ্য করতে পারবে না। এসব ভেবে সে যেন আরো অস্থির হয়ে যাচ্ছিল। কোনোভাবেই বুঝতে পারছিল না এখন তার কি করা উচিত। 2 দিন ভেবেই কেটে গেল। গায়ে হলুদের আগের দিন চিত্রা চিন্তা করলো আজকে অন্তত আম্মুকে একটু ইঙ্গিত দেই, নয়তো বিয়ের পরে কিছু একটা হয়ে গেলে বলবে আগে কেন জানালাম না। চিত্রা ধীর গতিতে তার আম্মুর রুমে গিয়ে বসলো। সে এক বুক সাহস সঞ্চয় করে যেই বলতে যাবে, তখনই তার মা ফোনটা এনে চিত্রার চোখের সামনে ধরে বলল, এই দেখ, ওরা গাঢ় খয়েরি রঙের শাড়ি কিনেছে, যেমনটা তুই বলেছিলি। আমি তো ঘটককে বলে দিয়েছিলাম। আর ওরাও কত ভালো ডিজাইনের একটা শাড়ি কিনে দিয়েছে। দেখ, তোকে খুব মানাবে না। চিত্রা শাড়িটার দিকে তাকালো। আজকে তার চোখে কোনো উৎসুক ভঙ্গি নেই, অথচ সেদিনের আগে দীপদের বাড়ির ব্যাপারে যে কোনো কথা বললেই সেই লুকিয়ে হলেও শুনতে চাইতো। এই তো তার আংটির ছবি যেদিন পাঠিয়েছিল সেদিনও চিত্রা এটাকে দেখার জন্য অস্থির হয়ে গিয়েছিল।
প্রতিটা মুহূর্ত তাকে নিয়ে কল্পনায় আঁকিবুকি করত। তার সবসময় মনে হতো সে যেমন তার কাঙ্ক্ষিত সেই মানুষটাকে এত অনুভব করে, অপর প্রান্তে থেকে সেও হয়তো তাকে সেভাবেই ভাবে এবং তাকে ভেবে ব্যাকুল হয়। কিন্তু মাত্র 2 দিন আগে চিত্রার সব ভাবনা, চিন্তা, আশা, বিশ্বাস, ভরসা সব ধূলিসাৎ হয়ে গেছে। তার মনে আর সেই ভাবনাটা নেই। এখন শুধু ভয় আর হতাশা। না পারছে স্বাচ্ছন্দ্যে বিয়েটা করতে, না পারছে ভাঙতে। সেদিনটাও এভাবেই কেটে গেল। গায়ে হলুদের সন্ধ্যায় চিত্রা হলুদ মেখে গোসল করে মাত্র চুল শুকাতে বসেছে। সে সময় তার ফোনের রিংটোন। অপরিচিত নাম্বার হলেও সে রিসিভ করলো। প্রথমে কথা বলল না, পরবর্তীতে যখন শুনলো এটা একটা মেয়ের কণ্ঠস্বর, তখন সে প্রশ্ন করলো, কে বলছেন? আপনি আমাকে চিনবেন না, আমার নাম অথই। আপনার যার সাথে বিয়ে হচ্ছে তার প্রেমিকা। পুরো 5 বছরের সম্পর্ক আমাদের। দীপের সাথে একটা ব্যাপারে আমার ঝামেলা চলছে, তাই সে আমার কথা মতো বিয়েটা ভাঙতে রাজি হচ্ছে না। তবে এটা খুব শীঘ্রই কাটিয়ে উঠবে, আর তখন পুরোপুরি অন্ধকার নেমে আসবে আপনার জীবনে। কারণ আমরা বিয়ে করে নিব, তাই এই বিয়েটা আপনার পক্ষ থেকে ভেঙে দিলেই ভালো হবে, আমারও এবং আপনারও। আশা করি আপনি বিষয়টা বুঝছেন। চিত্রার ঠোঁট জোড়া বিড়বিড় করে কিছু বলতে চাইছে, কিন্তু না, সেখান থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। তার পাশ থেকে তাকে প্রশ্ন করা হচ্ছে, কে ফোন দিয়েছে? কে ফোন দিয়েছে? তাদের দিকে তাকানোর অবস্থাটাও নেই চিত্রার। কলিজা বারবার মুচড়ে উঠেছে। ফোনটা ধরে রাখার শক্তিটুকুও যেমন লোপ পেয়ে গেছে তার। কিভাবে এই পর্যায়ে বিয়েটা ভেঙে দেবে চিত্রা? কি বলবে সবাইকে? সে ঠোঁট চেপে শত চেষ্টায় কান্না আটকাতে পারছিল না। তার পাশের মেয়েগুলো এসে ধাক্কা দিয়ে বলল, চিত্রাপু, কি হয়েছে? কে ফোন দিয়েছে? আর তুমি কাঁদছো কেন? চিত্রা তৎক্ষণাৎ নড়ে চড়ে চোখের পানি আড়াল করার চেষ্টা করে বলল, আরে আমার এক স্কুলের বান্ধবী ফোন দিয়েছিল। অনেকদিন পরে কথা তো, তাই একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। ঠিক তখনই চিত্রা ফোনের স্ক্রিনে খেয়াল করলো এইমাত্র কলটা কেটেছে। সে এতক্ষণ সেদিকে লক্ষ্যই করেনি। চিত্রার কাছে দীপের নাম্বারটাও নেই। চারপাশে এখনো সাজ সরঞ্জাম চলছে। চিত্রার বাবা মা খুব ব্যস্ত। এই অবস্থায় সে কাকে কি বলবে? তার ঠিক 5 মিনিটের মাথায় চিত্রার রুমে তার চাচাতো বোন চৈতির প্রবেশ। চৈতিকে দেখেই চিত্রা উঠে দাঁড়ালো, কারণ এই মানুষটাকে সে চোখ বন্ধ করে সব কথা শেয়ার করে অভ্যস্ত। চৈতির বিয়ে হয়েছে 2 বছর হলো। বয়সও 3 বছরের বড়। চৈতির বিয়ের আগে চৈতি আর চিত্রা সারাক্ষণ একসাথেই থাকতো এবং একজন আরেকজনের সুখ দুঃখ প্রকাশ করত। চৈতি এসেই চিত্রার দিকে তাকিয়ে বলল, কি রে, কাল চলে যাবি বলে মন খারাপ? আপু বসো, আসলে তোমাকে কিছু কথা বলার ছিল। এখানে সবাইকে একটু বাইরে যেতে বলো না। চৈতি তখনই এখানে যারা ছিল তাদেরকে বাইরে কিছুক্ষণ অপেক্ষা করতে বলল, আর তার কথা মতো সবাই চলে গেল। এদিকে চিত্রার বুক কাঁপছে। কথাগুলো কিভাবে সে বলবে, তাও কাঁপা গলায় বলতে শুরু করলো, আপু, কয়েকদিন আগে আমার বান্ধবী যে রাহি, তার সাথে একটা রেস্টুরেন্টে গিয়ে দীপকে একটা মেয়ের সাথে দেখেছিলাম। সেই মেয়েটা একটু আগে আমাকে ফোন দিয়ে বলল তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক। আমি যেন বিয়েটা ভেঙে দেই। তুমি বলো আমি কি করব আপু? আমার মাথায় কোনো কিছু কাজ করছে না। একদিকে আমার পরিবারের অশান্তি নেমে আসবে, অন্যদিকে আবার আমার পরবর্তী ভবিষ্যৎ। এমন অনিশ্চিত জীবনে পা রাখাও কতটা যুক্তিসঙ্গত আমি বুঝতে পারছি না আপু। প্লিজ একটা উপায় বের করো। চিত্রার অমন অস্থির মনস্তাপে চৈতি নিজেও আহাম্মক হয়ে গেল। চৈতি ভাবতে পারছে না তারই বা এখন কি করা উচিত। কতক্ষণ রুমের ভেতর পায়চারি করলো। কপালে হাত বুলাতে বুলাতে 6-7 বার রুমটাকে একবার চক্কর দিল। তারপর বলে উঠল, মেয়েটা তোকে বিয়ে ভেঙে দিতে বললো কেন? যদি দীপের সাথে সত্যি মেয়েটার সম্পর্ক থাকে তাহলে তো দীপই বিয়েটা করতো না। আপু, মেয়েটার সাথে দীপের ঝামেলা চলছে, আর এটা ঠিক হলেই নাকি ওরা বিয়ে করে নেবে। তখন আবার কি অবস্থা হবে সেটারই ইঙ্গিতও দিল। আরে শোন, কি এমন কঠিন ঝামেলা হতে পারে ভাবতো, যার জন্য দীপ সেই মেয়ের কথাকে পাত্তা না দিয়ে পরিবারের ইচ্ছাতে বিয়ে করছে? নিশ্চয়ই জটিল গোলমাল। আর বিয়ের পর বেশিরভাগ ছেলেরাই রিলেশনশিপ বলতে কি ছিল ভুলে যায়। একদিন দুদিন অতবার সব ইনশাল্লাহ ঠিক হবেই। চিত্রা জল টলমলে চোখে চৈতির দিকে তাকিয়ে বলল, আপু, তুমিও বলতেছো এই অবস্থায় বিয়ে করতে? তখন চৈতি চিত্রার মাথায় হাত বুলিয়ে আস্তে আস্তে বলল, দেখ বোন, চাচা একটা প্রাইমারি স্কুলের শিক্ষক। সরকার থেকে যে বেতন পায় সেটা প্রতি মাসে শেষ হয়ে যায়।
তোর বিয়ের জন্য কত টাকা লোন তুলেছে, যাবতীয় খরচ অলরেডি করে ফেলেছে, যা কেনার সব কিনে ফেলেছে। এই অবস্থায় যদি এমন কথা শুনে ওনার কি হবে ভাবতে পারিস? দেখ বোন, ভাগ্যের কথা বলা যায় না। 5 বছর প্রেম করে বিয়ে করার পরও কিন্তু 15 দিনের সংসারে সব তছনছ হয়ে যায়। আবার অচেনা অজানা একটা মানুষের সাথে হঠাৎ বিয়ে হওয়ার পরও কত কত যুগ পার হয়ে যায়। আমি জানি না তোর ভাগ্যে কি আছে, তবে তুই তো কোনোদিনও বিপথে যাসনি। দেখিস তোর সাথে খারাপ কিছু হবে না। চিত্রা চৈতির দিকে তাকিয়ে আছে আর ভাবছে সত্যিই তো, এই অবস্থায় কোনোভাবেই সে তার বাবার সামনে এমন কথা বলতে পারবে না। হতে পারে এটা শুনে তিনি অসুস্থ হয়ে যাবেন। চিত্রা মনে স্থির করলো যাই হোক তার পক্ষ থেকে বিয়ে ভাঙবে না, আর দীপের পরিবার তাকে পছন্দ করে বিয়ে করাচ্ছে। পরবর্তীতে কিছু হলে এর দায়ভার তারাই নিবে। গায়ে হলুদ, মেহেদি পরানো, নাচ গান, এ পর্যন্তই সেদিনের দিন কেটে গেল। বিয়ের দিন চিত্রা যেদিকে তাকাচ্ছে শুধু কান্না পাচ্ছে। এই পরিচিত অবস্থা ছেড়ে একটা অচেনা বাড়িতে অচেনা মানুষের সাথে সে কিভাবে থাকবে? সকালে তার মায়ের বকুনিতে আর হয়তো ঘুম ভাঙবে না, তার বোনের সাথে প্রতিদিন ভাগাভাগি নিয়ে ঝগড়া হবে না। আরো অজানা যত সব কারণ তাকে ডুকরে কাঁদিয়ে তুলছে। বিয়ের আগ মুহূর্তে তাকে যখন তার পছন্দের গাঢ় খয়েরি শাড়িতে সাজিয়ে আয়নার সামনে বসালো, তখন চিত্রা নিজের দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারছিল না। তার চোখে পানি চিকচিক করছে। আহ, এই মুহূর্তটার কথা চিত্রার জীবনে কতবার ভেবেছে। তাকে বউ সাজে কেমন লাগবে, এটা ভাবতেই তার মনে কত পুলক জাগতো। অথচ আজকে এমন বেরসিক লাগছে কেন সবকিছু? চিত্রা আয়নার সামনে থেকে ঘুরে বসলো। চারদিকের ক্যামেরার দিকে তাকিয়ে তাকে না চাওয়া সত্ত্বেও হাসতে হচ্ছে। ভেতরের ভারী যন্ত্রণা আর বাইরে হাসির অভিনয় আর সহ্য করতে পারছে না সে। কিছুক্ষণের মধ্যে বিয়ে পড়ানো সম্পন্ন হয়ে গেল। তারপর বিদায়ের জন্য চারিদিকে ছোটাছুটি। কেন জানি চিত্রার মনে হচ্ছে এখানে বেরিয়ে দূরে কোথাও পালিয়ে যেতে পারলে বোধহয় ভালো হবে। এত অস্বস্তি, এত খারাপ লাগা সে নিতে পারছে না। তার বুকের ধুকপুকানিটা কেবলই বেড়ে যাচ্ছে, কিন্তু সে যে নিরুপায়। বিদায় লগ্নে জোরে শব্দ করে কাঁদতে পেরে চিত্রার বুকের ব্যথাটা হালকা অনুভব করলো। যখন তার কান্না থামলো এবং হুঁশে ফিরল, তখন নিজেকে সে আবিষ্কার করলো কারো আলিঙ্গনে। তার গায়ে আশ্চর্য নিষাক্ত একটা স্মেল। চোখ তুলে তাকাতেই চিত্রার সারা শরীর শিউরে উঠল। দীপ, হ্যাঁ, কিছুক্ষণের জন্য সে ভুলেই গিয়েছিল সে বিদায় নিয়ে গাড়িতে আছে এবং তার পাশে দীপ ছাড়া আর কেউ থাকতে পারে না। চিত্রা দীপের হাতটা ছাড়িয়ে সরে গিয়ে পাশের সিটে অন্যদিকে ফিরে বসলো। দীপ নিচু স্বরে তাকে লক্ষ্য করে বলল, আপনি হুঁশে ছিলেন না, তাই ধরে রাখছিলাম, নয়তো এতক্ষণ গাড়ি ঝাঁকিয়ে নাক কান ভোঁতা বানিয়ে দিত। দীপের কথা শুনে অজান্তেই চিত্রার ঠোঁটে এক চিলতে হাসি বেরিয়ে আসলো, কিন্তু সেটা এক মুহূর্তের জন্য। পরেক্ষণেই চিত্রার মনে পড়ে গেল পেছনের ঘটে যাওয়া সবকিছু। তার জানা নেই এরপর তার সাথে কি হতে যাচ্ছে। রাত 11টার দিকে চিত্রাকে নিয়ে যাওয়া হলো দীপের রুমে। চিত্রা চারপাশে এত সাজসজ্জা দেখে ভাবলো, এটাকেই বুঝি বলে বাসর ঘর? যেটা শোনার জন্য চিত্রা তখন প্রস্তুত ছিল না। দীপ বলল, আপনাকে কালকে একজন ফোন করে বিয়েটা ভেঙে দিতে বলেছিল, কিন্তু আপনি তাও বিয়েটা কেন করলেন? চিত্রা বাকরুদ্ধ হয়ে গেল। সেই অবস্থাতে সে দাঁড়িয়ে গেল। তার আর বসা হলো না। এমনিতেই হাজার ভয় ভীতি তাকে তাড়া করছে। এর মধ্যে দীপের মুখে আজকেই এই ধরনের কথাই বুঝে গেল তার কপালে এই সংসার করা হবে না হয়তো। চিত্রার কোনো সারা শব্দ না পেয়ে দীপ কিছুটা এগিয়ে এসে আবারও ধমকিয়ে বলে উঠল, এই, আপনি কি কথা শুনতে পাননি? কেন করলেন বিয়েটা? চিত্রা এবার বলেই ফেলল, আমার তো বিয়ে করতে কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল আপনার। তাহলে আপনি কেন বিয়েটা ভাঙলেন না? আর একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়ে কি করে বিয়ে ভাঙবো? তারপর তার কি পরিণতি হবে জানা আছে আপনার? এমন নির্বোধের মতো কথা আপনার মতো শিক্ষিত মানুষের মুখে কিভাবে মানায় বলেন তো? এইটুকু বলেই চিত্রা থেমে গেল। সে নিজেও জানে না কিভাবে এত কথা এক নাগারে বলে ফেলল। তার বুক ধুকধুক করছে। সে জানে না এরপর দীপ কেমন ব্যবহার করবে। প্রায় কিছুক্ষণ নীরবতায় কাটলো। চিত্রা এখনো দীপের দিকে তাকায়নি। দুজনের সেই নীরবতার মধ্যেই হঠাৎ দীপ হু হু করে হেসে উঠল। চিত্রার বুকের কম্পনটা যেন আরো বেড়ে যাচ্ছে। অমন পাগলের মতো হাসছেন কেন দীপ? এটা ভেবে কতক্ষণ একা একা হাসতে হাসতে যখন দীপ ক্লান্ত, তখন আস্তে আস্তে বলল, চিত্রা, তুমি বসো। দীপের মুখে চিত্রার নাম আবার তুমি করে সম্বোধনে চিত্রা আরো অবাক হলো। কিন্তু সে বসতে চাচ্ছে না। বসলেই দীপের দিকে মুখ ঘুরিয়ে বসতে হবে।
কিন্তু দাঁড়িয়ে থাকতেও তার বড্ড খারাপ লাগছে। সে মুখ অন্যদিকে করার চেষ্টা করলো এবং ইচ্ছে করে ঘোমটা টেনে স্থির হয়ে বসলেও এক হাত আরেক হাতের উপর রেখে নড়াচড়া করছিল। চিত্রার এসব বিষয় দীপ খেয়াল করছিল। তারপর আশ্বস্ত ভঙ্গিতে বলল, চিত্রা, আমাকে ভয় পেতে হবে না। আমি বুঝতে পারছি তোমার এমন অবস্থার কারণ। বলেই দীপ তার পরনের ভারী পাঞ্জাবি খুলে সেটাকে পাশের আলনার উপর রাখতে রাখতে আবার বলল, আর শোনো, বিয়েটা আমার ইচ্ছাতেই হয়েছে। আমি খুশি মনে তোমাকে পছন্দ করি বিয়েটা করেছি, না হলে কারো শক্তি ছিল না আমাকে বিয়েটা করানোর। এটা শুনে চিত্রা ঠোঁটে একটা হাসি টানিয়ে চোখ তুলে তাকালো। এতক্ষণ সে একেবারের জন্য দীপের দিকে তাকায়নি। এই মুহূর্তে তাকিয়ে ভীষণ লজ্জায় আবারও চোখ বন্ধ করে ফেলল, কারণ দীপ হাঁটু পর্যন্ত একটা প্যান্ট পরে আছে, সাথে খালি গা। চিত্রা নিজের চোখকে মনে মনে বকা দিতে লাগলো। দূর, এই মুহূর্তে তার তাকানো উচিত হয়নি। তবে এই এতক্ষণের সেম ধুকধুকানিটাই অল্প সময়ে ভিন্ন একটা রূপ নিয়েছে। এমনটা চিত্রা এর আগে কখনো ফিল করেনি। এদিকে দীপ চিত্রাকে পেরিয়ে হুড়মুড় করে মোবাইল হাতে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। চিত্রা সেখান থেকে উঠে দাঁড়ালো। আস্তে আস্তে বাঁ পাশে ড্রেসিং এর দিকে যাচ্ছে। তখনই দীপ মোবাইলটা সরিয়ে তার দিকে তাকিয়ে বলল, এই, সমস্যা কোনো? কোথায় যাচ্ছ? চিত্রা থতমত খেয়ে জবাব দিল, চুলের উপর এত আবর্জনা আর এসব গয়না না ছাড়িয়ে ঘুমাবো কিভাবে? ও, ওকে। চিত্রা আয়নার সামনে গিয়ে ঘোমটা সরালো এবং সেটা খুলে পাশে রাখলো। চুলের দিকে তাকিয়ে তার মাথা পুরো নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। এগুলো কিভাবে খুলবে আল্লাহ? এতগুলো ক্লিপ লাগিয়েছে, দুই একটা কোনো রকমে খুললো। শেষ পর্যন্ত এক একটার সাথে চুল ছিঁড়ে আসা শুরু করেছে। দাঁত খিচিয়ে চোখ বন্ধ করে খুলতে লাগলো। হঠাৎ করে মাথার হাতের উপর কারো হাতের স্পর্শে চিত্রার চোখ খুলে আয়নায় দেখলো দীপ পেছনে দাঁড়িয়ে আছে। চিত্রা নিজের হাতটা নামিয়ে ফেলল। দীপ আয়নার মধ্যে চিত্রার চোখে চোখ রেখে কানের কাছে ফিসফিস করে বলল, কার জন্য সেজেছিলে? চিত্রা কিছু বলছে না, আবার দীপের চোখ থেকে চোখ নামাতেও পারছে না। উত্তরটা দীপ জানে, কারণ বিয়ের দিন বউয়েরা তো তাদের বরের জন্যই সাজে। কিন্তু দীপের এতটা কাছে এসে এভাবে বলা এবং তার প্রতিটা নিঃশ্বাস মুহূর্তেই চিত্রাকে অন্যরকম করে দিচ্ছিল। চিত্রার ঠোঁট কাঁপছে, চোখের মধ্যে কোনো কারণ ছাড়াই পানি চিকচিক করছে। দীপ খুব সতর্কতার সাথে দুটো ক্লিপ খুলে চোখ বাঁকিয়ে বলল, যার জন্য সাজলে সে ভালো করে দেখার আগেই লুকিয়ে সব বদলে ফেলা হচ্ছিল, তাই না? আপনি তো দেখেছেন কত ছবি তোলা হয়েছে আপনার সাথে। দীপ চোখ ভ্রু ভাঁজ করে উত্তর দিল, এত এত মানুষের সামনে দেখাকে দেখা বলে? টাকাতেই তো পারিনি ভালো করে। চিত্রা আলতো হাসি মাখিয়ে অস্ফুট স্বরে বলল, তাহলে এখন দেখেন। বলেই সে নিজের দুহাতে লজ্জায় মুখ ঢেকে ফেলল। দীপ তখনই তার দুহাতে চিত্রার হাত সরালো। দেখলো চিত্রা চোখ বন্ধ করে আছে। সেও লাজুক হাসিতে বলল, ঢেকে ফেললে কিভাবে দেখবো? এ বাবা, এত লজ্জা আমার বউটার। আর ঠিক সেই সময় দীপের ফোনের রিংটোন বেজে উঠল। দীপ সাথে সাথে চিত্রাকে ছেড়ে দৌড়ে গিয়ে ফোন রিসিভ করলো। চিত্রাও পেছনে ফিরে দীপের দিকে তাকালো। ওপাশে কি বলছে চিত্রা না শুনলেও দীপের কথা শুনতে পাচ্ছে। দীপ বলছে, শোনো, আমি এখনো আমার বউকে দেখিনি। আমি এখন বারান্দায়। তুমি বিশ্বাস না করলে কি করবো বলো? আর মেয়েটা তো আস্ত বজ্জাত। তুমি না করা সত্ত্বেও বিয়েটা করলো। এর জন্য তো নিশ্চয়ই ভুগবে। দীপের এসব কথা শুনে চিত্রা হাঁ হয়ে রইল। এখনই না দীপ তার কাছে এসে কি সব দৃশ্য দেখালো, আর এখনই সব কি বলছে? এ কেমন গোলকধাঁধা! তাকে নিজ মুখে বলেছে দীপ নিজের পছন্দে তাকে বিয়ে করেছে, আর এখন কিনা তার সেই প্রেমিকাকে বলতেছে তার বউ ফাজিল। এই মানুষটার আচরণ এত অস্পষ্ট কি করে হতে পারে? কি আছে এর পেছনে? ভাবতে ভাবতে চিত্রার মাথায় যেন পাথর চেপে বসলো। এদিকে দীপ ফোনে কথা বলেই যাচ্ছে। এর মধ্যে কিছু কথা এমন ছিল, অথই, আমাকে তোমার মতো ভেবো না, ওকে? কিভাবে ভাবছো হঠাৎ একটা মেয়ের সাথে আমার মেলামেশা হয়ে যেতে পারে? আরে, আমার তো এখনো কথা বলতে ইচ্ছে করেনি, আর হবেও না, বুঝেছো? এইসব বলতে বলতে দীপ ফোন হাতে ডান পাশের দরজা খুলে বারান্দায় চলে গেল। চিত্রা ড্রেসিং এর সামনে রাখা টুলটায় ধপাস করে বসে পড়ল। দীপের কোনো কথা কিংবা কাজ মেলাতে পারছে না। শেষে যে বলল, দীপকে অথয়ের মতো না ভাবতে। তার মানে অথয়ের কোনো দুর্বলতা আছে।
আর ফোনেও অথই বলছিল তাদের কোনো ব্যাপার নিয়ে ঝামেলা চলছে। কি হতে পারে? সেটা তার মাথায় আসছে না। ঝামেলা চললে আবার কথা হচ্ছে কেন ওদের? আবার দীপই বা ওর কাছে নিজেকে ভালো বোঝাতে চাচ্ছে কেন? এদিকে চিত্রার সাথে দীপ এমন ব্যবহার করছে কেন? না, এই ভাবনায় চিত্রা আর পেরে উঠছে না। সে কোনো রকম চুলের প্যাচ খুলে তাড়াতাড়ি শাড়ি বদলে নিল। বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বের হবে, তখনই সে বাঘ দেখার মতো চমকে উঠল। একদম বরাবর দীপ দাঁড়িয়ে আছে। সে দরজা থেকে বের হবে, সেই রাস্তাটাও আটকে রেখেছে। এই মুহূর্তে দীপের এই কাণ্ড চিত্রার কাছে অসহ্যকর লাগছে। এক মেয়ের সাথে লটর পটর করবে, আবার এদিকে চান্স নেওয়ার চেষ্টা করবে। কি পেয়েছে আজব। এই প্রথম যেন চিত্রা চোখের সামনে একটা দুমুখ রূপ দেখতে পাচ্ছে। এত ওভার অ্যাক্টিং কিভাবে করতে পারে মানুষ, সেটা এই ছেলেকে না দেখলে চিত্রা কখনোই বুঝতে পারতো না। এ তো মিথ্যে কথা। ছি। তবে চিত্রা মোটেও ছেড়ে দেওয়ার মেয়ে না। আজকে এই বাড়িতে নতুন বউ, তাই প্রবল ধৈর্য ধারণের চেষ্টা করছে। কিন্তু অনেকবার এদিক ওদিক পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেও যখন দীপ তার পথ ছাড়ছিল না, তখন হাত দিয়ে দীপের বুকের উপর জোরে ধাক্কা দিয়ে সেখান থেকে সরে আসলো। দীপ এত জোরে ধাক্কা খেয়ে বাঁকা চোখে চিত্রার দিকে তাকালো। দীপ বুঝে গেছে চিত্রার এমন রেগে যাওয়ার কারণ। সে কিছু না বলে একগাল হেসে বলতে লাগলো, তুমি আমার কথায় রেগে গেছো তাই না? ভাবছো দুই দিকে আমি সফল অভিনয় করে যাচ্ছি। আসলে হয়েছে কি, ওই যে মেয়েটা, সে সুবিধার না। তার আরো অসংখ্য ছেলের সাথে সম্পর্ক আছে, যেগুলো আমি জানি। সেদিনও এই ব্যাপার নিয়েই তার সাথে আমার কঠিন ঝামেলা হয়েছে। কিন্তু আমি বেশি রিয়েক্ট করে তাকে ছেড়ে আসতে পারিনি। কারণ আমার যে চাকরিটা, সেটা শুধুমাত্র ওই মেঝো চাচ্চুর জন্য হয়েছে। সে চাইলে এক মুহূর্তে আমার চাকরিটা খেয়ে দিতে পারে। সেই ভয়ে আমি তার সাথে একের পর এক মিথ্যা বলে যাই। মায়ের অসুস্থতার অজুহাত দিয়ে এই বিয়েতে আমি বাধ্য হয়েছিলাম, এটা বলে তাকে বুঝিয়েছি। তারপর যা কিছু তা তো তুমি জানোই। চিত্রা দীপের কথায় হ্যাঁ কিংবা না কোনো জবাব দিল না। চিত্রা বিছানা ঠিক করতে ব্যস্ত। এদিকে দীপ আস্তে আস্তে এসে চিত্রার পেছনে দাঁড়ালো। চিত্রা সেটাকে না দেখার ভান করে তার মতো গোছানোতে লেগে আছে। দীপ এদিক ওদিক একটু পায়চারি করে আবারও চিত্রার কাছে আসলো। এবার সাহস করে চিত্রার অনেকটাই কাছে এসে বলল, শাড়িতে যখন পরবে তাহলে সেটা বদলালে কেন? বলে কিছুক্ষণ চুপ করে রইল। চিত্রার জবাবের আশায় কোনো রেসপন্স না পেয়ে আবারও বলতে লাগলো, অবশ্য আমার বউটাই সুন্দর, যেটা পরে একদম পরীর মতোই লাগে। আর ঠিকই আছে, ওই শাড়িটা ভারী ছিল তাই না? ভালো হয়েছে বদলে ফেলেছো। আবারও চিত্রা কোনো জবাব দিল না। দীপ এবার চিত্রার 1 সেন্টিমিটার ব্যবধানে দাঁড়িয়ে ধীরে ধীরে হাতটা কোমরের দিকে নেওয়ার চেষ্টা করে। চিত্রার কাঁধে থুতনি ঠেকাবে, ঠিক সে সময় চিত্রা বিছানা থেকে স্টিলের চার্জার টর্চটা নিয়ে চোখ বড় বড় করে রেগে বলল, খবরদার আমাকে ছুতে আসবেন না। আপনার কোনো কথা আমি বিশ্বাস করি না। আপনি ওইদিকে ঠিক রাখতে মিথ্যে বলেন, আবার আমাকেও মিথ্যে বলে ব্যবহার করতে চাচ্ছেন। আবার কাছে দাঁড়িয়ে আসার চেষ্টা করলে এটা দিয়ে একদম মাথাকে দুভাগ করে দিব। কালসাপ একটা। মেয়ে দেখলে হুঁশ থাকে না, তাই না? চিত্রার হঠাৎ এমন রূপ দেখে প্রথমে দীপ লাফিয়ে উঠে বুকের উপর থুতু দিয়ে লাহাউলা পড়তে শুরু করে দিল। চিত্রার হঠাৎ এমন রূপ দেখে প্রথমে দীপ লাফিয়ে উঠে বুকের উপর থুতু দিয়ে লাহাউলা পড়তে শুরু করে দিল। চিত্রা দীপকে সাইড করে সেখান থেকে সরে গেল। তখনই দীপ বলে উঠল, ভয় পেয়েছি। বাবার এইভাবে কেউ বলে? হে খোদা, এ আমার বউ নাকি আমার মাথার দুভাগ করে ফেলবে? শুনেছো তুমি? এটা শুনে চিত্রা চোখ ঘুরিয়ে দীপের দিকে ফিরে তাকালো। চিত্রা তাকানোর সাথে সাথে দীপ তার চোখ নামিয়ে ফেললো। চিত্রা একটু এগিয়ে এসে রাগে স্বরে আঙুল নাড়িয়ে নাড়িয়ে বলতে লাগলো, এই যে আপনি আমাকে সহজ সরল ভোলা ভালা মনে করে থাকলে ভুল ভেবেছেন। আপনি কি ভেবেছেন এই যুগে এমন স্ত্রীও হতে পারে যে কিনা স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধায় তার স্বামীর সব দোষ অনায়াসে ভুলে যাবে? আচ্ছা, আর অন্য কারো বাদ দিলাম, আমার কথাই বলি। আমি এত বেশি ভালো না, ওকে? দীপ হাত বাড়িয়ে চিত্রার আঙুল খপ করে ধরে বলল, জি মিসেস দীপ, আপনাকে নিয়ে একটু আগের ভাবনাও এই কিছুক্ষণ আগে বদলে গেছে। আপনি মারাত্মক লেভেলের মানুষ। রাগে চিত্রার নাক কাঁপছে, চোখ লাল হয়ে গেছে। হাতের দিকে একবার তাকাচ্ছে আর দীপের দিকে একবার তাকাচ্ছে। দীপ মুস্কি মুস্কি হাসছে। চিত্রা বালিশের দিকে খেয়াল করে দেখলো যেটা দিয়ে ভয় দেখিয়েছিল ওইটা সেখানেই রেখে আসছে।
এদিকে অনেক চেষ্টায়ও একটা আঙ্গুল দ্বীপের থেকে ছাড়াতে পারছে না। চিত্রা রাগে ফোঁসফোঁস করতে করতে বলল, আঙুল ছাড়েন। আপনার অধিকার নেই আমাকে স্পর্শ করার। একজনকে স্বপ্ন দেখে আরেকজনের সাথে এমন ব্যবহারের মানে হয় না। হোমা, আজকে না চুক্তিবদ্ধ হয়ে আমাদের বিয়ে হলো। অধিকার তো সর্বোচ্চ আমাদেরই। ওই মেয়েকে তো বিয়ে করিনি, সে পরনারী। চিত্রা কথা না বাড়িয়ে সোজা কামড় বসিয়ে দিল দীপের হাতে। দীপ মাগো বলতে বলতে চিত্রার হাত ছেড়ে নিজের হাত ঝাড়তে লাগলো। কাছাকাছি আসার চেষ্টা করলে একদম মেরে ফেলবো, লুচ্চা কোথাকার। বলে চিত্রা কাঁথা মুড়ি দিয়ে মুখ শুদ্ধ ঢেকে শুয়ে পড়ল। আর তার হাতের কাছে এসব অস্ত্র। কাঁথা উঠানোর চেষ্টা করলেই দীপ আজকে শেষ। তবে তার নিজের এসব কাণ্ডে নিজেরই ভীষণ হাসি পাচ্ছে। দীপকে সে এখনো বুঝতে না পারলেও নিজের এমন অদ্ভুত কাজকর্ম আজীবনেও হয়তো ভুলবে না। বাসর ঘরে জামাইয়ের জন্য নাকি কোনো মেয়ে এসব নিয়ে ঘুমায়। ভাবতে ভাবতে আর হাসতে হাসতে কখন ঘুমালো এবং এর মধ্যে সকাল হয়ে গেছে চিত্রা বুঝতেই পারেনি। ঘুম থেকে উঠেই দেখে দীপ তার পাশেই শুয়ে আছে, তবে অনেকটাই দূরে আছে সে। মাঝে একটা কোলবালিশ। শীতকাল শুরু হওয়ার মুহূর্ত। পাখা অন থাকলে অনেকটাই শীত করে, অথচ দীপ খালি গায়ে শুয়ে আছে। দীপের চুলগুলো এসে চোখে মুখে পড়ে আছে, চোখগুলো দেখা যাচ্ছে না। চিত্রা আস্তে আস্তে চুলগুলো সরিয়ে দিল। চিত্রা দীপের দিকে তাকিয়ে আছে। কে বলবে এই ছেলেটা এত ছলচাতুরি জানে? চিত্রার মনে হচ্ছে বিয়ের আগে এমন একটা সকালের জন্য সে কত কি না ভেবে রেখেছিল। দীপের এসব কথা জানার আগে দীপকে নিয়েও তো কত স্বপ্ন দেখে ফেলেছিল। কে জানে তাকে এমন দুর্ভোগ পোহাতে হবে। চিত্রা কাঁথাটা টেনে দীপের শরীরে দিয়ে নামার জন্য ফিরতে যাবে, তখনই তার চুলের উপর টান পড়ল। সে ফিরে তাকিয়ে দেখলো দীপ তার চুল ধরে মিটমিট করে তাকিয়ে আছে। চিত্রা টেনে ছাড়িয়ে চলে যাওয়ার উদ্যত হয়েছে, তখনই দীপ বলল, তোমার অস্ত্রগুলো কোথায় চিত্রা? চিত্রা চমকে উঠে তাকিয়ে দেখলো, তাই তো, সে যে এগুলোকে বালিশের কাছে রেখেছিল। সেখানে তো এগুলো নেই। তার মানে দীপ সরিয়ে ফেলেছে, কিন্তু কিভাবে নিল? ঘুম থেকে উঠেও দেখলো সে যেভাবে মুখ ঢেকে ঘুমিয়েছিল সেভাবেই আছে। এই কাজ দীপ কখন করলো? চিত্রা অবাক হওয়ার ভঙ্গিতে বলল, কখন নিলেন? তাহলে আমি জাগিনি কেন? তুমি ঘুমিয়ে এত ভারী হয়ে আমার জন্য কিনা এই আয়োজন করছিলে? আরো কত কিছু করা যেত। ওহ, মিস হয়ে গেছে। বলেই দীপ কাঁথা দিয়ে মুখ ঢেকে ফেলল। চিত্রা মাথায় হাত দিয়ে রুমের মধ্যে ঘুরতে লাগলো। কেন একটা মানুষ দুটো জীবন নিয়ে খেলতে চাচ্ছে? হয় সে যে কোনো একজনকে বেছে নিত। চিত্রা না হয় ভাগ্যকে দোষ দিয়ে সংসার করার স্বপ্নকে চাপা দিয়ে বিদায় জানাতো, কিন্তু সে দুদিকে চাচ্ছে মানে কি? চিত্রার রাতের কথা মনে হচ্ছে। দীপ বলেছিল সে চাপে পড়ে ওই মেয়ের সাথে সব সম্পর্ক বাদ দিতে পারছে না। তাহলে কি তার কথা সত্য ছিল? আবার মিথ্যেও তো হতে পারে। এতদিন সম্পর্কের মধ্যে যদি তার প্রেমিকাকে মিথ্যে বলতে পারে। সে একদিনের পরিচয়ে তার সাথে কিসের সত্যি বলবে? না, এত ভাবলে চিত্রা পাগল হয়ে যাবে। সে ফ্রেশ হয়ে তার শাশুড়ির কাছে গেল, একটু টুকটাক কাজ করতে চাইল, কিন্তু তার শাশুড়ি তার হাতে এক কাপ চা ধরিয়ে বলল দীপকে জাগিয়ে দিতে, তাকে বাজারে যেতে হবে। চিত্রা আর কি করবে? কাপ হাতে রুমে এসে দেখে দীপ ফোনে কথা বলছে। সে শুনতে পেল দীপ বলছে, সারা রাত বারান্দায় ছিলাম, বুঝেছো? কখন জানি সেখানেই ঘুমিয়ে গেলাম। আমার ঘাড়ে পিঠে ব্যথা করছে। শুধু তোমার জন্য এত কষ্ট করেছি বাবু, লাভ ইউ। আচ্ছা, পরে কথা বলি, হ্যাঁ? ফোন কেটেই দীপ চিত্রাকে দেখে একটু আঁতকে উঠল। চিত্রা এগিয়ে এসে ধীরিম করে কাপটা টেবিলে রেখে বলল, সারা রাত বারান্দায় ছিলেন তাই না? বাবুর জন্য এত কষ্ট করেছেন? এই মিথ্যেবাদী মিথ্যুক, সারা রাত যে আমার সাথে ভাব করতে চেয়েছেন বললেন না কেন? আমি তো ওনাকে পাইলে সব বলে দিব। তুমি কি তাকে চিনবে নাকি? চিত্রা একটা সফলতার হাসি হাসল, কারণ দীপ তো জানে না বিয়ের আগেই সে ওই মেয়েকে রেস্টুরেন্টে দেখেছে, কিন্তু এইটা এই মুহূর্তে বলল না। চায়ের দিকে চোখ রেখে বলল, ঠান্ডা হয়ে যাচ্ছে। ও, এক মিনিট। বলেই দীপ তাড়াতাড়ি করে বাথরুমে চলে গেল। তখনই টুং করে দীপের মোবাইলে একটা মেসেজ আসলো। চিত্রা সেটাকে দেখতে একটু উকি দিয়ে দুইটা ব্যাপারে পুরো বোকা হয়ে গেল। প্রথমটা হলো দীপের ফোনের ওয়ালপেপারে চিত্রার ছবি, আর এই মুহূর্তে দীপের স্ক্রিনে যে মেসেজটা ভেসে বেড়াচ্ছে সেটা হলো, এভাবে কেটে দিলে কেন? আর আমার সাথে দেখা করার চেয়ে তোমার শ্বশুরবাড়ির মেহমান বড় হয়ে গেল, তাই না? বাকিটা দেখা যাচ্ছে না। তখনই দীপ আসলো
এবং টেবিল থেকে কাপটা হাতে নিয়ে চিত্রার দিকে তাকালো। চিত্রা ভ্রু ভাঁজ করে দাঁত কিরমির করতে করতে দীপের দিকে তাকালো। দীপ চায়ের কাপে এক চুমুক দিয়ে ইশারা করে জিজ্ঞেস করলো। কি হয়েছে? চিত্রা বলল, আপনার ভবিষ্যতে 2টা বিয়ে করার প্ল্যান আছে তাই না? তুমি চাইলে করবো, সমস্যা কি? তখন চিত্রা একটানে কাপটা হাত থেকে ছিনিয়ে বলল, আমি তো চাই 100টা করেন, এরপর আবার চিপায় পড়ে একদম চ্যাপটা হয়ে যান যত সব। বলেই চিত্রা কাপ হাতে হন হন করে বেরিয়ে গেল। এদিকে চিত্রার এমন কথায় দীপ হাসতে হাসতে অস্থির প্রায় অবস্থা। সে নিজেও জানে চিত্রার কথার মানে কি। অন্যদিকে চিত্রা সবার সাথে সবকিছু হাস্যোজ্জ্বল চেহারায় ম্যানেজ করতে থাকলেও ভেতরে ভেতরে দীপের উপর প্রচন্ড রকমের রাগে সে ফেটে যাচ্ছিল। দীপ যদি তার প্রেমিকার জন্য তার থেকে দূরে থাকতো তাহলেও সে বিষয়টা মেনে নিতে পারত। কিন্তু দুজনের সাথে এরকম মিথ্যে অভিনয় আর নিখুঁত ছলচাতুরি করা তো জঘন্য একটা বিষয়। এমন মানুষ নিঃসন্দেহে ঠকবাজ প্রকৃতির হয়। এটা নিয়ে তার সাথে যথাসম্ভব আলোচনা করা উচিত। তারপর সকালের খাবার পর মেহমানদের ভিড়ে এবং এত ব্যস্ততায় চিত্রা দীপকে আর দেখেনি। দুপুরের দিকে চিত্রাদের বাড়ি থেকে মানুষ আসলো এবং বিকেলের দিকে তারা এই যাত্রার যানজট শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সকালের পরে দীপকে এই মুহূর্তে কাছে পেয়েছে চিত্রা। দীপকে ভালো করে সবকিছু জিজ্ঞেস করে বিষয়গুলো ক্লিয়ার হওয়াটাই খুব দরকার, কিন্তু সেই সুযোগটা চিত্রা পাচ্ছে না। আর দীপ গাড়িতে উঠেই চিত্রার দিকে না তাকিয়ে নিজের মতো করে মোবাইলের স্ক্রিনে ডুবে আছে। আর চিত্রা একপাশে বসে রাগে দাঁত খিচখিচ করছে। নিজের থেকে কোনো কথাও বলতে পারছে না। পুরো রাস্তায় দীপও চিত্রার সাথে কথা বলেনি, আর চিত্রাও নিজে আগ বাড়িয়ে কথা বলতে যায়নি। অতঃপর এভাবেই তারা পৌঁছালো গন্তব্যে। বাড়ির সামনে গাড়ি থামার সাথে সাথে সবাই যখন তাদেরকে বরণ করার জন্য এগিয়ে আসছে, দীপ হুট করে গিয়ে চিত্রার হাত চেপে ধরে হেসে হেসে বলল, বউ চলো ভেতরে যাই। চিত্রা অবাক হয়ে একবার নিচে তাকাচ্ছে, আরেকবার দীপের দিকে তাকাচ্ছে। তারপর সামনে তাকিয়ে দেখে চিত্রার দুঃসম্পর্কের 2 ভাবি এবং তার যত কাজিন সবাই তাদেরকে ফুল দিয়ে বরণ করতে দাঁড়িয়ে আছে। চিত্রা ব্যাপারটা বুঝতে পেরে দীপের দিকে তাকিয়ে মুস্কি হেসে সেও দীপের হাতের ভাঁজে হাতটা শক্ত করে ধরে আস্তে আস্তে বাসার ভেতর প্রবেশ করলো। ভেতরে গিয়ে মুরব্বীদেরকে সালাম দেওয়া, ছোটদের আবদারের এটা খাওয়া ওটা খাওয়া এবং তাদেরকে বকশিশ দেওয়া, সবগুলো কার্যক্রম দীপ চিত্রার হাত ছাড়েনি। চিত্রা অনেকবার জোর করেছে হাত ছাড়িয়ে নিতে, কিন্তু দীপ ছাড়বে না। মানুষের সামনে চিত্রা জবরদস্তিও করতে পারছে না। কি আর করা, বাধ্য মেয়ের মতো এখান থেকে ওখানে এভাবেই হেঁটে বেড়াচ্ছে। আর এদিক ওদিক তাকিয়ে দেখছে তার ভাবিরা ওদের দুজনের দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। এসব দেখে লজ্জায় চিত্রার ইচ্ছে করছিল এই মুহূর্তে মাটিতে গর্ত করে নিজেকে লুকিয়ে ফেলে। অবশেষে প্রায় আধ ঘন্টা পরে চিত্রাকে বলা হলো জামাইকে নিয়ে রুমে যেতে। এটা শুনে যেন চিত্রার স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারলো। তাড়াতাড়ি করে রুমের দিকে পা বাড়ালো। চিত্রা নিজের রুমের সামনে গিয়ে দেখলো দরজা বন্ধ। দরজায় টোকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলো, না, দরজা খুলছে না। আবারও টোকা দিল, কিন্তু এবারও সাড়া নেই। এবার চিত্রা ডাকতে শুরু করলো দরজা খোলার জন্য। চিত্রা বিরক্ত হয়ে শেষবার দরজার উপর জোরে আওয়াজ করতে যাবে, তখনই দরজা খুলে গেল। আর তার সাথে সাথে দীপ চিত্রার হাত ছেড়ে হাতটা নিয়ে চিত্রার কাঁধে রাখলো। এটা দেখে চিত্রা রেগে দীপকে কিছু বলতে যাবে, তখনই দেখলো সামনে তার বান্ধবী রাহি আর একজন ফুফাতো বোন দাঁড়িয়ে আছে। চিত্রা ভেতরের চোখ বুলিয়ে বুঝতে পারলো তারা আসলে এতক্ষণ রুমটাকে সাজাচ্ছিল। রাহি বিয়ের দিন এসেছিল কিন্তু থাকতে পারেনি, এবং কনেপক্ষ থেকে জামাইয়ের বাড়িতে যাওয়ার অনুমতিও পরিবার থেকে পায়নি। কিন্তু তার সন্ধ্যার দিকে আসার পেছনের কারণ আছে। তাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল, দ্বিতীয় দিন এখানে সাজসজ্জা রাহিকেই করতে হবে। রাহি কথা রেখেছে ভেবেই চিত্রা খুব খুশি হলো। তারপর সবার সাথে দীপের পরিচয় হলো। রাহি দীপের সাথে দুষ্টুমি করার এক পর্যায়ে বলেই ফেললো, কি ব্যাপার, বউকে 1 মিনিটের জন্য ছাড়তে মন চায় না? ওই বাড়ির ভাবি বলে গেল আপনি নাকি নেমেই বউয়ের হাত যে ধরেছেন আর ছাড়েননি। বান্ধবী তো আপনাকে একদিনেই বশ করে ফেলেছে। বাহ, বান্ধবী আমার কাজের আছে তাহলে। রাহির কথায় সবাই হাসতে লাগলো। দীপও হাসছে, কিন্তু চিত্রা আরো রেগে যাচ্ছে। চিত্রা মনে মনে দীপের 14 গোষ্ঠীকে বকে উদ্ধার করে ফেলতেছে। চিত্রা না পারছে সরে যেতে, আর না পারছে দীপকে ছাড়াতে। এদিকে দীপ সুযোগের ব্যবহারটা দিব্যি করে চলেছে। দীপ জানে চিত্রা রেগে রেগে আগুন হচ্ছে, তাও আরো রাগিয়ে যাচ্ছে।
কিছু সময় অতিবাহিত হওয়ার পরপরই রাহির ছোট ভাই এসে খবর দিয়ে গেল রাহিকে নিয়ে যাওয়ার জন্য। তার বাবা এসেছে, এখনই চলে যেতে হবে। রাহির বিদায় নিয়ে রুম থেকে বের হলো, সাথে চিত্রার ফুফাতো বোনও বেরিয়ে গেল। তারা বেরোনোর সাথে সাথে চিত্রা জোরে হাতটা ছিটকে ছাড়িয়ে চোখ রাঙাতে রাঙাতে দরজা লক করে বলতে শুরু করে দিল। এই সমস্যাটা কি আপনার? মানুষের সামনে আমি কিছু বলতে পারবো না বলে সব সুযোগ নেওয়া হচ্ছিল, তাই না? কি বোঝাতে চাইছেন সবাইকে? আপনি আপনার বউকে খুব ভালোবাসেন? আমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া হয়ে গেছে। চিত্রা, চিত্রা শুনো প্লিজ। দেখো, অনেক কিছুই আছে যা আমরা জানি না কিংবা বুঝতে পারি না। আবার যেটুকু জানি সেটুকুর অনেক কিছুই সঠিক না। এসব না হয় আমরা পরে বুঝে নেব। আজকে এখানে সবার নজর আমার দিকে। পরবর্তী আমরা কেমন আছি সেটার খোঁজ করে কেউ দেখবে না। অথচ আজকে কত কত মানুষ আছে এখানে যারা আমাদের দুজনকে খেয়াল করবে এবং আমাদের নিয়ে ভিন্ন জায়গায় কথাও বলবে। তুমি চাও না সবাই আমাদের দুজনকে নিয়ে পজিটিভ কথা বলুক? চিত্রা দ্বীপের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে শুনছিল। কথাগুলো কেন জানি তার ভালো লাগলো। সে চোখ মুখ বাঁকিয়ে বলল, ওকে ওকে, বুঝলাম। আচ্ছা থাকেন আপনি, আমি আসছি একটু। দরজা খুলে চিত্রা তার মায়ের কাছে গেল। সেখানে গিয়ে দেখে অনেক আত্মীয়রা বসে আছে। চিত্রাকে দেখেই তারা শ্বশুর শাশুড়ি এবং সেখানকার পরিবেশ কেমন লাগলো এসব বিষয় নিয়ে প্রশ্ন করতে লাগলো। চিত্রাও মিলিয়ে মিলিয়ে সবকিছু ঠিকঠাক জবাব দিতে লাগলো। অনেকক্ষণ সেখানে গল্প করার পরে চিত্রার মা বলল, এ রে, বাচ্চাগুলোরে বলছিলাম দীপকে নাস্তা দিয়ে আসতে, ওরা তো এখনো এলো না, তুই গিয়ে দেখে আয় তো। চিত্রা হ্যাঁসূচক মাথা নেড়ে উঠে চলে গেল। রুমের কাছে গিয়ে দেখে দীপ বাচ্চাদের সাথে কি যেন একটা খেলা খেলছে। খেলাটা এমন, দীপ 4 আঙ্গুল বিছানার উপর ভর করে ধরে রেখেছে, আর এক একজন নিচ থেকে তার হাত ছুঁতে চেষ্টা করছে, কিন্তু পারছে না, কারণ দীপ তার আগেই হাত সরিয়ে ফেলে। চিত্রা সেখানে গিয়ে বসার সাথে সাথে সবাই রুম থেকে বেরিয়ে গেল। চিত্রা জিজ্ঞেস করলো, কি খেলা এটা? চিত্রা, তুমি খেলবা এটা? না থাক, তুমি পারবা না। উল্টো হাতে থাপ্পড় খাবা। খেলাটাই থাপ্পড়ের। আমি পারবো না মনে হচ্ছে। ওকে, আমি খেলবো। বলেই চিত্রা হাত পেতে বলল। দিন দেখি। দীপ বলল, শোনো, শর্ত আছে। তোমাকে আমি ছুতে না পারলে তোমার 1 পয়েন্ট, কিন্তু ছুতে পারলে খেলার 10 ধাপ ওভার হলে যতবার ছুতে পেরেছি ঠিক ততবার হাত পেতে দিতে হবে। তখন গুনে গুনে ততবার থাপ্পড় খেতে হবে। পারবা তো? আর ধরো আমি গেমে আছি, তাই যতবার ইচ্ছে হাত উপরে ওঠাতে পারবে, কিন্তু তুমি যে ছুতে চাইবে সেটা মাত্র 3 বার হাত বাড়ালেই 1 ধাপ শেষ হবে, আর তখন আমার 1 পয়েন্ট হবে। এভাবে 10 ধাপ পার হলে তোমার পালা আসবে। বুঝেছো? চিত্রা ভাবসাব নিয়ে বলল, অবশ্যই, আপনি আমাকে ছুতে পারবেন না। শুরু করা যাক। আচ্ছা, তাহলে আমি আগে হাত দিচ্ছি, তুমি আমাকে ছোঁয়ার চেষ্টা করো। বলেই দীপ আঙ্গুল ভর করে হাত রাখলো। চিত্রাও নিচু হয়ে নিচ থেকে হাত প্রস্তুত করেছে ছোঁয়ার জন্য। চিত্রা ছুঁতে চায়, কিন্তু দীপ হাত সরিয়ে ফেলে। এভাবে 6 ধাপেও চিত্রা দীপকে একবারও ছুঁতে পারেনি। 7ম পর্যায়ে গিয়ে একবার ছুঁতে পেরেছে, এরপর বাকি 3টাও মিস। চিত্রা ভেবেছিল দীপের অনেকগুলো মিস হবে এবং সে দীপের হাতে থাপ্পড় বসাতে পারবে, কিন্তু বেচারি হতাশ, শুধুমাত্র একটা থাপ্পড় দিল, যেটা দিয়ে উল্টো নিজের হাতেই ব্যথা পেল। তারপর আসলো চিত্রার পালা। চিত্রাও আঙ্গুলে ভর করে হাত রাখলো। দীপ ছুঁয়ে ফেলে এমন ভাব। চিত্রা হাত উঠিয়ে নেয়, কিন্তু দীপ ছুঁতে আসে না। আবার ভাবভঙ্গি ছাড়াই হুটহাট করে ছুঁয়ে ফেলে। চিত্রা বুঝতেই পারে না। এভাবে 9ম ধাপে এসে চিত্রা দেখলো তার মাত্র 2 পয়েন্ট। ভয়ে তার গলা শুকিয়ে গেল। শেষটাতে দীপ ছুঁতে না পারলেও হাতের উপর 7টা থাপ্পড় খেতে হবে ভেবে কপালে ঘাম ভেসে উঠছে। তার বুক ধুক ধুক করছে। কিভাবে সেখান থেকে পালাবে এবার? চিত্রা নিজের মাথায় হাত দিয়ে নিজেকেই বকতে লাগলো। কেন যে পাকামো করতে গেল সে? তার বুক ধুক ধুক করছে। এবার কিভাবে এখান থেকে পালাবে? চিত্রা নিজেকেই বকতে লাগলো। কেন যে পাকামো করতে গেল সে? দীপের হাতে এতগুলো থাপ্পড় খেলে একদম হাড্ডি ভেঙে যাবে। চিত্রা 10ম বার হাত না দিয়ে উঠে দাঁড়ালো। দীপ ভ্রু কুঁচকে বলল, আর একটা ম্যাডাম বসেন, খেলা রেখে ওঠা যাবে না, নিয়ম লঙ্ঘন করা গুরুতর অপরাধ। চিত্রা তোতলাতে তোতলাতে বলতে লাগলো, এসব বাজে খেলা আমি খেলি না। থাপ্পড় খাওয়া কোনো খেলা হয় নাকি? খেলবো না আমি। চিত্রা সেখান থেকে চলে যেতে চাইলো,
তখন দীপ হাত টেনে ধরে বলল, খেলা তোমাকে শেষ করতেই হবে। আগেই বলেছিলাম পারবে না, কিন্তু খুব তো এসেছো পারবে বলে। এখন পালানো চলবে না। আসো, বসো বসো। বলেই দীপ চিত্রাকে জোর করে বসালো। চিত্রা কাঁপা কাঁপা হাতে শেষবার হাত রাখলো, তবে দীপ হয়তো ইচ্ছে করেই সেবার কোনো চালাকি করলো না এবং চিত্রা হাত উঠিয়ে নিতে পারলো। তাতে কি হবে, 7টা থাপ্পড় যে খেতেই হবে। এবার শাস্তির পালা। চিত্রা একেবারে চুপসানো মুখে দীপের দিকে তাকালো। দীপ জয়ের হাসিতে যেন ফেটে পড়ছে। চিত্রা আস্তে করে বলল, মাফ করে দেয়া যায় না? খেলাতে এইসব নেই। হাত পা তো এখন আমাকেও তো দিয়েছিলাম, মনে নেই? চিত্রা কাঁদো কাঁদো চোখে হাত পেতে বলল। দীপ রেডি বলে থাপ্পড় দেওয়ার সাথে সাথে চিত্রা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। 10 সেকেন্ডে চলে গেল, কিন্তু দীপ থাপ্পড় দিল না। তখনই সে চোখ খুলে দেখলো দীপ বসে বসে হাসছে। চিত্রাও একটা হাসি দিয়ে বলল, ও তাহলে মাফ করে দিয়েছেন, ধন্যবাদ ধন্যবাদ। ও কত ভালো আপনি। জি না, মাফ করিনি, তবে সামান্য দয়া করব। শোনো, 7টা থাপ্পড় মাফ করে দেব। তুমি আমাকে 7টা পাপ্পি দিলে। রাজি থাকলে হাত তুলে ফেলো, আর তেরামি করার ইচ্ছা থাকলে আমিও মাফ করছি না। সুযোগ পেয়েছেন তাই না, দিব না আমি। দেন থাপ্পড় দেন। বলেই চিত্রা হাত আবার পাতলো। দীপও একদম বাধ্য ছেলের মতো থাপ্পড় দিতে যাবে, তখনই চিত্রা এলো পাথারি হয়ে হুড়মুড় করে দীপকে দড়িয়ে ধরল। চিত্রার কাণ্ডে প্রথমত দীপ হাঁ হয়ে গেল, পরবর্তীতে সেও চিত্রাকে ধরে হাসতে হাসতে বলল, যাও, মাফ। চিত্রা এবার দীপকে ছেড়ে ঠোঁট বাঁকিয়ে বলতে লাগলো, খারাপ মানুষ আপনি। নতুন বউকে কেউ শাস্তি দিতে চায়? দীপ হাসতে হাসতে বলল, তোমার তাই মনে হয়েছিল আমি সত্যি দিব? তো কি, দিয়েই তো ফেলেছিলেন প্রায়। আরে তখন আমি থেমেই যেতাম, আর আগেই তুমি এভাবে জড়িয়ে ধরলে। যাক, ভালোই হলো। বিয়ের পরে এই প্রথম একটা উপায়ে বউয়ের একটু ভালোবাসা পেলাম। চিত্রা দীপের অদ্ভুত হাসি আর কথায় লজ্জা পেল। ধ্যাত, এভাবে ধরা তার উচিত হয়নি। এখন দীপ কি ভাববে? কাল থেকে রাগ দেখাচ্ছে, আর আজকে কিনা নিজ থেকে এই কাজটা করে ফেললো চিত্রা। ওফো, কি মারাত্মক সিচুয়েশন। চিত্রার চুপ থাকা দেখে দীপ কিভাবে যেন শান্ত গলায় বলতে লাগলো, আমি জানি আমাকে নিয়ে অনেক প্রশ্ন তোমার, এসবের কোনো জবাব তোমার বিশ্বাসযোগ্য লাগবে না, তাই আমিও অযথা বলবো না। তবে সময় দিচ্ছি, তুমি নিজ থেকে আমাকে বুঝো এবং চেনো। আর শোনো, কালকের রাতে কিংবা এখন পর্যন্ত যা হয়েছে সবকিছুই দুষ্টুমি ছিল। আমি কখনোই তোমার সাথে জোরপূর্বক কিছু করব না। তবে এসব বলে আমি এটা বোঝাতে যাচ্ছি না আমি ভীষণ ভালো মানুষ। জাস্ট তোমার প্রতি সম্মান বোধটা বললাম, বাকিটা তুমি যাচাই করবে। আর শোনো, তোমার ওইসব অস্ত্র শস্ত্র নিয়ে ঘুমানোর দরকার নেই, ওকে? বলেই দীপ হাসতে লাগলো। এই কথা শুনে চিত্রা আবারও লজ্জা পেল। দীপের কথার জবাবে অথয়ের ব্যাপার নিয়ে কিছু বলতে যাবে, তখনই দীপের মোবাইলে একটা ফোন আসলো। দীপ ফোন রিসিভ করে ওপাশের কথা শোনার একটু পরে বলতে লাগলো, আরে আমি প্রথমবার শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছি, আর এখান থেকে আমি কাল সকাল 9টার মধ্যে কিভাবে যাব? কালকে বিকেলে হলেও পারবো। এভাবে বউকে না নিয়ে গেলে মানুষ কি বলবে? বিষয়টা বোঝার চেষ্টা করা উচিত, তাই না? তারপর কি যেন বলে ফোন কেটে দিল। চিত্রা অবাক হয়ে গেল, কি এমন দরকার? তাকে নাকি 9টার মধ্যে যেতে হবে। চিত্রা আর অথয়কে নিয়ে প্রশ্ন না করে জিজ্ঞেস করলো। কে ফোন দিয়েছিল? দীপ কিছুটা কাচুমাচু হয়ে জবাব দিল, আমার ফ্রেন্ড, জরুরি দরকারি, এসব পরে বলবো তোমাকে। চিত্রা দীপের কোনো ব্যাপারই বুঝতে পারছে না। সবকিছু পরে বলবে, আস্তে আস্তে বুঝে নিতে হবে। কি এমন কাহিনী আছে যা কিনা তার বলতে সমস্যা, আবার বলে এসব নাকি বিশ্বাসযোগ্য মনে হবে না। বিয়ের আগ থেকে এখন পর্যন্ত শুধুমাত্র জামাইকে নিয়ে এত টেনশন আর অদ্ভুত সব কাণ্ড কারখানার মতো পরিস্থিতিতে চিত্রা জীবনেও শিকার হয়নি। সে জানে না কবে এর থেকে পরিত্রাণ পাবে। এর মধ্যে রাতের খাবারের জন্য আসলো। তারা খেয়ে দিয়ে এসে শুয়ে পড়ল। দীপ চিত্রার আগেই ঘুমিয়ে গেছে, কিন্তু চিত্রার মাথায় আকাশ সমান একটা পাথর। কোনো কিছুর হিসেব মেলাতে পারছে না। তবে তার কেন জানি মনে হচ্ছে দীপ অথয়ের সাথে কোনোভাবেই থাকতে পারবে না বলে নিজের ইচ্ছেতেই তাকে বিয়ে করেছে। তবে এটাই মাথায় যাচ্ছে না, কি এমন কারণ যার জন্য সেই মেয়েকে একেবারে ছেড়ে আসতে তার এত সমস্যা। হাজার হাজার মিথ্যে বলে
সেই মেয়েকে সে খুশি রাখতে চায়। কিসের জন্য? কি এমন আচরণ? পরদিন একদম ভোর হওয়ার সাথে সাথেই দীপ আগে আগে উঠে চিত্রাকে ডাকতে লাগলো। চিত্রা উঠেই দেখে দীপ রেডি হচ্ছে। সে চোখ কসলাতে কসলাতে উঠে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এত সকালে কোথায় যাবেন? প্রশ্ন করো না, আমার দরকার আছে, তাই এখনই আমাদের বাসায় যাব। তাড়াতাড়ি রেডি হও, যাও। আরে বললেই হলো, আম্মু দেবে না তো? গিয়ে দেখো আম্মু নাস্তা রেডি করে ফেলেছে। আমি বলেছি আমার কাজ আছে, 2 দিন পর আসবো আবার। এখন কথা না বাড়িয়ে জলদি যাও তো। চিত্রা বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে বোরকা হিজাব পরে নিল। এত সকালে সাজসজ্জা করে যাওয়ার সময় নেই। তারপর বিদায় জানিয়ে রওনা দিল। চিত্রা এখনো জানে না দীপ কেন এত তাড়াহুড়ো করে চলে যেতে চাইছে। তাকে প্রশ্ন করতে বারণ করেছে, তাই আগ বাড়িয়ে কোনো ফোর্স করতে গেল না। গাড়ি ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরই চিত্রা ঘুমে ঢলতে লাগলো। স্বভাবত চিত্রা এত সকালে কখনোই ওঠে না, যার জন্য তার ঘুম যেন ছাড়ছেই না। দীপ হাত দিয়ে চিত্রাকে ধরে নিজের কাঁধে রাখলো। চিত্রার এই দিকে কোনো খেয়ালই নেই। হঠাৎ গাড়ির ব্রেক কষলো এবং চিত্রা তড়িঘড়ি করে চোখ খুলে এদিক ওদিক তাকিয়ে সামনে তাকাবে, তখনই তার চোখ আবার বায়ে ফিরে তাকালো। সে আবার চোখ কষলে ভালো করে একটু দূরে তাকালো। হ্যাঁ, তার চোখ ভুল দেখছে না। এটা অথই, দীপের গার্লফ্রেন্ড। কিন্তু এত সকালে তার সাথে এই ছেলেটাকে? অথই সেই ছেলের হাত ধরে দাঁড়িয়ে আছে রাস্তার ওপাশে। চিত্রা দ্বীপের দিকে তাকিয়ে দেখলো দ্বীপ অন্যদিকে তাকিয়ে আছে। সামনে একটা ট্রাক থেমে আছে, যার জন্য গাড়ি আগাতে পারছে না। চিত্রা হাত টেনে দীপকে আঙ্গুল দিয়ে রাস্তার ওপাশে অথইকে দেখালো। দীপ সেই দিকে তাকিয়ে চিত্রার দিকে বড় চোখ করে অবাক হয়ে তাকালো। অথইয়ের পাশে অন্য ছেলেকে দেখে নয়, চিত্রা অথইকে কিভাবে চেনে সেটা ভেবে। এবার চিত্রাকে কিভাবে সামাল দিবে তার মাথায় কাজ করছে না। তার মাথায় ঘুরপাক খাচ্ছে। চিত্রা কি করে চিনতে পারে অথইকে? যদি চিত্রা জেনে যায় অথইয়ের ব্যাপারে? তার এত দুর্বলতার কারণ কি? তাহলে চিত্রাকে তো বোঝাতেই পারবে না, উল্টো পরিবারের কাছে জবাবদিহিতাই তাকে বাসা ছাড়তে হবে। দীপ এবার ভয়ে ঘামতে শুরু করেছে। তাহলে চিত্রাকে তো পাবেই না, উল্টো পরিবারের কাছে জবাবদিহিতাই তাকে বাসা ছাড়তে হবে। এবার দীপ ভয়ে ঘামতে শুরু করেছে। চিত্রা দীপের দিকে তাকাচ্ছে, কিন্তু তার চোখে অথয়ের এই কাণ্ডে কোনো রিয়াকশনই দেখতে পাচ্ছে না। শেষ পর্যন্ত সে নিজেই হাত নেড়ে জিজ্ঞেস করলো, আপনার প্রেমিকাকে কিছু বলবেন না? অন্য ছেলের সাথে এভাবে ঘুরে বেড়াচ্ছে। আমি জানি এসব, এরা সবাই তার জাস্ট ফ্রেন্ড। তাকেও নামি দিই। মানে কি? আপনি এসব জেনে রাত বিরাতে ওনার সাথে কথা বলেন? বাবু জাদু ডেকে বোঝাতে চান আপনি তাকে ভালোবাসেন, অথচ ফের সামনে এত বড় ঘটনা দেখেও না তাকাতে বলছেন। আমি হলে এই মুহূর্তে কানের নিচে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে বলতাম, যা, তোর সাথে ব্রেকআপ। দীপ সামনে তাকিয়ে নিজেকে সামলে আস্তে আস্তে বলল, চিত্রা, যা সম্ভব না তা নিয়ে কেন মাথা ঘামাবো? আমি অথইকে কিছু বলতে পারবো না, বাদ দাও। চিত্রা চোখ কপালে তুলে বলল, মানে আপনার কিসের এত দুর্বলতা এই মেয়ের উপর? আপনি এত কিছু জানেন, তারপর আবার অন্যজনকে বিয়ে করেছেন, তারপরেও তাকে কিছু বলতে পারবেন না? কি কাহিনী এর পেছনে? আমি জানতে চাই, এক্ষুনি জানতে চাই। চিত্রা, রিল্যাক্স, আমি আস্তে আস্তে সব ক্লিয়ার করব। দরকার নেই আস্তে আস্তে জানার, আপনি এক্ষুনি বলবেন, ব্যাস। মাফ করো আমাকে, আমি পারবো না, প্লিজ একটু স্বস্তি দাও। চিত্রা চুপ হয়ে গেল। আর গাড়ির জ্যাম কেটে সেটা আবার চলতে লাগলো। এতক্ষণ চিত্রা বারবার দেখছিল অথইকে। সাথের ছেলেটার সাথে অথইয়ের যে কোনো সম্পর্ক আছে সেটাতে চিত্রা স্পষ্ট। এখন যত অস্পষ্টতা সব হলো দীপকে ঘিরে। কিসের জন্য সে এমন করছে? কি কারণ থাকতে পারে? দীপের কথায় মনে হয় সে খুব চায় এই শিকল থেকে বেরোতে, কিন্তু সে পারে না। কিন্তু কেন পারে না? চিত্রার মাথায় আবারও সেই জট পাকিয়ে গেছে। দীপ অন্যমনস্ক হয়ে বসেছিল সারা রাস্তা। আর এত কিছু নিয়ে চিত্রা গভীর চিন্তায় মগ্ন। অবশেষে তারা 8:30-এর দিকে বাসায় পৌঁছালো। বাসায় পৌঁছে দীপ ভেতরে আর প্রবেশ করলো না। সেখান থেকে চিত্রাকে নামিয়ে আবার চলে গেল কোথায়। চিত্রা বুঝতে পারলো কাল রাতে কেউ একজন ফোন দিয়ে 9টার মধ্যে কোনো এক জায়গায় থাকতে বলেছিল। তার জন্যই এত সকালে তাড়াহুড়ো করে চলে আসছে। চিত্রা বাসার ভেতরে যাওয়ার সাথেই তার শাশুড়ি তার শ্বশুরকে ডাকতে ডাকতে বলল, এই দেখে যাও, বৌমা চলে এসেছে। কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। সাথে সাথে চিত্রার শ্বশুর বাড়ির সবাই জমাট বেঁধে গেল। চিত্রা অবাক হয়ে গেল, দীপ তাহলে তাদেরকে জানায়নি। চিত্রা এগিয়ে সবাইকে সালাম দিল। তার শাশুড়ি বলল, বজ্জারটা কাল প্রথমবার
কোথাও থাকার জন্য বেড়াতে গেল। ভালো লাগেনি নিশ্চয়ই। আর আমিও এটাই আজ করেছিলাম। সে একটু বড় হওয়ার পরে কোনো আত্মীয়দের বাসায় গেলেও সন্ধ্যার আগে বাড়িতে আসতেই চিল্লাতো। তাই বলে নতুন বিয়ে করে যে শ্বশুর বাড়িতেও থাকতে চাইবে না ভাবিনি। আম্মু কিছু মনে করনি তো মা? আর দীপ কোথায়? দেখছি না যে। চিত্রা শাশুড়ির কথায় আরো তাজ্জব হলো। কি থেকে কি ভেবে ফেললেন তিনি? আর দীপ জানালে না কেন তাদের? অতঃপর চিত্রা এসব চিন্তা বাদ দিয়ে বিনয়ী সুরে বলল, আরে না না মা, আপনার ছেলের অফিসে জরুরি কাজ, তাই এত সকালে আসছে। আম্মুকেও ম্যানেজ করেছে। আমরা যে গাড়ি নিয়ে আসলাম সেই গাড়িতেই আমাকে নামিয়ে দিয়ে সোজা অফিসে চলে গেল। চিত্রার শ্বশুর পেছন থেকে বলল, ওর এখন কিসের অফিস? ও তো 1 সপ্তাহ ছুটি নিয়েছে। তার উপর ওর অফিস তো 10:30টায় শুরু হয়। আর হোক অফিস টফিস যা কিছু, তাই বলে এত ঠান্ডার মধ্যে সকালে বৌমাকে নিয়ে আসবে কেন? আসছে তো আসছে, সে রুমে এসে দিয়ে গেল না কেন? দেখো তো, ব্যাগগুলোও বৌমাকে দিয়ে চলে গেছে। আজকে আসুক দীপ, বিয়ে করেছে, এখনো কোথায় কিভাবে ব্যবহার করতে হয় শেখেনি। চিত্রা হেসে বলল, উনি ভীষণ তাড়ার মধ্যে ছিল, কিছু মনে করিনি বাবা। চিত্রার ননদ তোরা এসে ব্যাগটা এগিয়ে নিতে চাইলো। চিত্রা ছোট ব্যাগটা তার কাছে দিয়ে দুজন রুমে এসে তারপর বসলো। তোরা এসেই বলতে লাগলো, আগে ভাইয়ার রুমে আসলে চারপাশে তাকানোর অবস্থা ছিল না, অগোছালো আর ছড়িয়ে ছিটে রাখা ঘরমুক্ত কাপড়ের গন্ধে। কয়েক সপ্তাহ পরে পরে আমি কিংবা আম্মু গুছিয়ে দিত, কিন্তু পরের দিনই আবার সেই আগের মতো। তবে এখন আমার আর আম্মুর চিন্তা কমলো। শোনো ভাবি, ভাইয়াকে আচ্ছা মতো বকে দিবা জিনিস এলোমেলো করে রাখলে। চিত্রা তোরার কথায় হাসতে হাসতে বলল, এলোমেলো করুক না, আমি তো আছি এখন। আর তোমার ভাই তো শুধু যে ঘর এলোমেলো করে তা কিন্তু না, মানুষের মাথাও অল্প সময়ে একদম ঘুটঘুটে আউলা বানায় দেয়। তোরা অবাক ভঙ্গিতে বলল, এটা একটা চরম সত্যি কথা। তবে তোমার সাথে এই 2 দিনে কিছু করেছে? না তেমন কিছু না, কথাবার্তা বুঝি না মাঝে মাঝে, এই আর কি। ও তাই বলো। কিন্তু শোনো, যদি উল্টোপাল্টা করে সোজা আমাকে বলবে, আমি আব্বুকে বলে দিব। ভাইয়া আব্বুকে ভীষণ ভয় পায়। আচ্ছা, কিছু করলে বলবো। তারপর তাদের আরো অনেকক্ষণ কথা হলো। তোরা যখন চলে গেল, চিত্রা একটু শুয়ে থাকলো। প্রায় 11:30 বাজে তখন। চিত্রা বিছানা থেকে উঠে এই রুমটাকে ভালো করে দেখতে লাগলো। কিভাবে কোনটা রাখলে সুন্দর দেখাবে। চিত্রা ভাবলো গোসলে যাওয়ার আগে রুমটা একটু গুছিয়ে পরিষ্কার করা উচিত। তারপর সবগুলো ফার্নিচার একে একে পরিষ্কার করলো। শুধু বাকি রইল আলমারি। সেটার সামনে ড্রয়ার খুলে দেখলো চাবি রাখা আছে। তারপর আস্তে করে আলমারি খুললো এবং দেখলো সেখানে কোনো কিছুই ঠিক করে রাখা নেই। সবগুলো একদম এলোমেলো, একটার উপর একটা পড়ে আছে। তারপর আবার এর আশেপাশে প্রচুর ধুলা পড়ে আছে। চিত্রা একটা কাপড় এনে সেটাকে পরিষ্কার করতে লাগলো। হঠাৎ সেখানে একটা গোপন ড্রয়ার দেখে চিত্রা অবাক হলো, কারণ সেটাও ধুলোময় পড়ে সাদা হয়ে আছে। চিত্রা প্রথমে পরিষ্কার করলো, এরপর হাত দিয়ে টানার সাথে সাথে সেটা খুলে গেল। ভেতরে কিছু শুধু কয়েকটা কাগজ ছাড়া আর কিছুই নেই। সে একটু ঘেটে দেখতে গিয়ে হঠাৎ সে থেমে গেল। একটা কাগজে অথয়ের ছবি প্লাস আরো কিছু তথ্য সামগ্রী। এর পরের কাগজটা দেখে চিত্রারও অবাক হলো এবং বুঝতে পারলো এটা কোনো কিছুর দলিল সংক্রান্ত কাগজের ফটোকপি। কিন্তু সে কিছুই বুঝতে পারলো না। অনেক ভেবে সে চিন্তা করলো এগুলো তার শ্বশুরকে দেখালে নিশ্চিত বুঝবে। তাই এখানের সবগুলো কাগজপত্র এক করে সেগুলো নিয়ে সে রওনা দিল। কিন্তু দরজায় যেতেই সে আচমকা লাফিয়ে উঠল। ভয়ে সে তাড়াতাড়ি কাগজগুলো লুকিয়ে ফেলার চেষ্টা করেও পারল না। দরজায় যেতে সে আচমকা লাফিয়ে উঠল। ভয়ে সে তাড়াতাড়ি কাগজগুলো লুকিয়ে ফেলার চেষ্টা করেও পারল না। চিত্রা তোতলাতে তোতলাতে বলল, আপনি এত তাড়াতাড়ি চলে এসেছেন? দীপ চিত্রার কোনো কথার জবাব না দিয়ে উৎসুক ভঙ্গিতে আগাতে লাগলো, চিত্রার পেছনে হাতের মধ্যে কি আছে দেখার জন্যে। চিত্রাও পেছাচ্ছে। পেছাতে পেছাতে হঠাৎ চিত্রা থেমে গেল আর দীপের চোখের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, এমন করছেন কেন? প্লিজ সরেন। তোমার হাতে কি আছে দেখাও। চিত্রা দীপকে ধাক্কা দিতে যাবে, তখনই দীপ হাত ঘুরিয়ে পেছন থেকে এক টানে কাগজের বান্ডেলটা সামনে নিয়ে আসলো। কাগজের দিকে তাকিয়ে তার চোখ বড় হয়ে গেল।
চিত্রার দিকে তাকিয়ে বলল, কোথায় পেয়েছো এগুলো? কোথায় নিয়ে যাচ্ছিলে? মানে বাবার কাছে। আমি বুঝতে পারছিলাম এসব কিসের দলিলপত্র। দীপ কপালে হাত দিয়ে পেছন ঘুরে আবার সামনে তাকিয়ে জোরে ধমকে বলল, ওহ গড, কি করতে যাচ্ছিলে তুমি? মেরে ফেলতে চাও আমাকে? তুমি যদি এসব নিয়ে বাবার কাছে যেতে, আজকের পর আর আমাকে দেখার সুযোগ পেতে না। সময় মতো না আসলে যে কি হতো। বলেই দীপ ঘুরতে ঘুরতে বিড়বিড় করতে লাগলো, কারণ সে যা ভয় পেয়েছিল তাই হতে যাচ্ছিল। চিত্রাকেও কিছু বলতে পারছে না, কারণ চিত্রা যদি সত্যি গিয়ে বলে দেয় এই সম্পর্কে, তাহলে আর রক্ষে নেই। দীপ কাগজ হাতে একটু পায়চারি করতে করতে মনে হলো যেভাবেই হোক চিত্রাকে ম্যানেজ করাটা জরুরি। সে ঠান্ডা গলায় চিত্রাকে বলল, চিত্রা, তুমি আসার পরে খেয়েছিলে? রাখেন আপনার খাওয়া দাওয়া। এই কাগজে কি আছে যার জন্য আপনাকে বাবা বাসা থেকে বের করে দেবে? কিসের জন্য আপনি দুইটা জীবনের সাথে নিজেকে জড়িয়ে কোনো একুল ওকুল বোঝাতে চাচ্ছেন না? কেন ছাড়তে পারছেন না সেই মেয়েকে? আর এখানে দেখলাম ওই মেয়েকে নিয়ে এসব কাগজপত্র। কেন কেন আমাকে বলতেই হবে সব, না হলে কাগজ না দিলে নেই। আমি বাবাকে এমনিতেই ফার্স্ট টু লাস্ট সব বলে দিব, তারপর যা হবার হবে, আল্লাহ ভরসা। দীপ চিত্রার হাতে ধরে অনুনয় করে বলল, তুমি একমাত্র পারো আমাকে ভরসা দিতে। প্লিজ আমাকে সময় দাও। কয়েকটা দিন পরে আমি তোমাকে সব বলবো, প্রমিস। তুমি দয়া করে বাবাকে কিছু বলো না, প্লিজ, দয়া করো, প্লিজ চিত্রা। চিত্রা দীপের আকুতিতে হ্যাঁ সম্মতি না দিয়ে পারল না। চিত্রা দীপের এসব ব্যাপারে আর কোনো প্রশ্ন করলো না কয়েকদিন। প্রায় 20 দিন চলে গেল। চিত্রা কিছু বলতে গিয়েও পারে না, কারণ দীপকে খুব বিমর্ষ দেখায়। এসব প্রশ্ন করতে চিত্রার আজকাল কেন জানি মুখে বাঁধে। খুব বড় ধরনের টেনশনে দীপ অন্যরকম হয়ে যাচ্ছে, সেটা তাকে দেখলেই বোঝা যায়। ঠিক 21 দিনের মাথায় বিকেলবেলা হঠাৎ করেই দীপ তাড়াতাড়ি বাসায় ফিরল এবং হাসি মুখে চিত্রাকে বলল, চিত্রা শোনো, আজকে অনেক সাজগোজ করবা। তোমাকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাব। প্রথমত দীপের হঠাৎ এমন কথায় চিত্রা অবাক হলো, তবে আজকে দীপকে হাসি খুশি দেখে চিত্রার কেমন জানি ভালো লাগা কাজ করছে। বিয়ের পরে এটা প্রথম তার জামাই নিজে থেকে তাকে সাজতে বলেছে, তাই সেও দীপ খেয়ে দিয়ে আসার আগেই সেজেগুজে প্রস্তুত। রুমে এসে চিত্রাকে রেডি হয়ে যেতে দেখে দীপ হেসে বলল, মেয়েদেরকে কোথাও যাওয়ার কথা বললে নাকি তার 5 মিনিট করতে করতে 5 ঘন্টা পার করে দেয়, কিন্তু আমার বউয়ের এত কম সময় কিভাবে লাগতে পারে? লাগছে তো পুরো আধ ঘন্টা। কেন দেরি করবো নাকি? আরে আমি তোমাকে আধ ঘন্টায় রেডি হওয়ার কথা বললেও জামাল চাচাকে 2 ঘন্টা পরে রিক্সা নিয়ে আসার কথা বলেছি। ভেবেছি অন্যদের মতো দেরি করবে। মেয়ে মানুষ তো সবাই একরকম, তাই না? তার কথা শুনে চিত্রা প্রথমে হাসলেও পরে রেগে গেল। নাক ফুলিয়ে তার সামনে অগ্রসর হতে হতে বলল, মেয়ে মানুষ সবাই একরকম একরকম, সব মেয়ে মানুষ, তাই তো? দীপ 2 কদম পিছিয়ে বলল, না মানে দেরির দিক থেকে সব মেয়ে একরকম সেটা বললাম, তবে চরিত্রের দিক থেকে অসংখ্য ভিন্নতা, যেমন আমার কাছে অথই এবং তোমার তফাৎ। তা কেমন তফাৎ শুনি? সেটা তুমিও জানো। আচ্ছা চলো চিত্রা, চাচাকে ফোন দিলেই এখন চলে আসবে। তুমি গিয়ে আম্মু এবং আব্বুকে বলে আসো আমরা একটু বাইরে ঘুরতে যাচ্ছি। চিত্রা দীপের শার্টের কলারটা টান দিয়ে সোজা করে বলল, আচ্ছা যাচ্ছি। বলে সে পা বাড়াবে, তখনই দীপ চিত্রার হাত ধরে ফেলল। চিত্রা ঘুরে তাকানোর পর মৃদু স্বরে বলল, তোমাকে শাড়িতে অনেক সুন্দর লাগছে। চিত্রা লজ্জায় মুখ ফিরিয়ে দৌড়ে সেখান থেকে চলে গেল। দীপ হাসল এবং সেও চিত্রার বেরোনোর পরে রুম থেকে বের হলো। তারপর তারা দুজন রওনা দিল। রিকশায় উঠেই দীপ চিত্রার কাঁধে হাত রাখলো। চিত্রা হাতের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলল, হঠাৎ এত রোমান্টিক হয়ে যাওয়ার কারণ কি? ছোট্ট একটা কারণ অবশ্য আছে, নামার পরে বলবো। দীপদের বাসা থেকে তাদের জেলা শহরে যেতে 25 থেকে 30 মিনিট সময় লাগে। তার আগেই একটা ছোট ক্যাফ। তারা সেখানে নামলো এবং পুকুরের সামনে টেবিলে বসলো। চিত্রা দীপের দিকে তাকাচ্ছে। কিসের ছোট্ট কারণ যার জন্য তাকে এখানে নিয়ে আসছে? কতক্ষণ চুপ করে থাকার পর দীপ বলল, আজকে যত কথা হবে সেগুলো তুমি আর আমি ছাড়া যেন কেউ না জানে, এবং আমাকে প্রমিস করতে হবে। বলার হলে সবাইকে তো বলবোই, না বলার হলে তো আর বলবো না। চিত্রা, এটার সাথে আমার ক্যারিয়ার সম্পৃক্ত, সাথে তোমার বিশ্বাস এবং আমার সামনে এগিয়ে চলা। আচ্ছা, আমার বিশ্বাস হলে কাউকে বলবো না, তবে মন গড়া ইতিহাস বলে ঠকবাজি করার চেষ্টা করলে আর সেটা যদি আমি ধরতে পারি তবে সবাইকে বলে দেব।
দীপ চিত্রার দিকে তাকিয়ে তার হাতের ছোট ব্যাগটা থেকে একটা কাগজ বের করে সামনে রাখলো। চিত্রা সেটার দিকে তাকালো, কিন্তু কিছু বুঝলো না, শুধু দেখলো এটা দীপের কোনো ইনফরমেশন জাতীয় কিছু। চিত্রা জিজ্ঞেস করলো, এটা কি? এটা আমার নতুন চাকরিপত্র। ওই চাকরিটা আমি ছেড়ে দিয়েছি, আর বিয়ের পর পর তোমাদের বাসা থেকে তাড়াহুড়ো করে আসার এটাই কারণ। সেদিন ইন্টারভিউ ছিল। অনেকদিন যাবত আমি আগের চাকরিটা থেকে মুক্তি পেতে প্রাণপণে চেষ্টা করছি, কিন্তু কোনো চাকরি পাইনি। কারণটা আমাদের বিয়ের প্রথম রাতে বলেছিলাম তোমায়, তুমি বিশ্বাস করোনি। হ্যাঁ, অথই আমাকে চাকরিটা দিয়েছিল, আর অনেক ভালো বেতনও পেতাম, কিন্তু চাকরিটা 3.5 বছরের ওপর হয়ে গেল, কিন্তু নিজের ভবিষ্যতের কিছুই করতে পারিনি। বুঝতে পারিনি, মানে এতদিন ধরে চাকরি করেও কোনো সঞ্চয় নেই আপনার? হ্যাঁ, সেটাই, কোনো সঞ্চয় নেই, বরং আরো 4 মাস লেগে যাবে আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে। তবে বেলা শেষে আমি ফিরবো শূন্য হাতে। কথাটা শেষ করেই দীপ নিচু হয়ে চোখ ঢাকার চেষ্টা করলো। চিত্রা আগাগোড়া কিছুই বুঝতে পারছে না, সে আবারও প্রশ্ন করলো, বুঝিয়ে বলুন আমাকে, আপনি এত অস্থির হয়ে যাচ্ছেন কেন? চিত্রা, তুমি যে কাগজপত্রগুলো পেয়েছিলে আর বলেছিলে বাবাকে বলে দিবে, সেগুলো কিসের জানো? আর শুনলে তুমি স্থির থাকতে পারবে তো? চিত্রা কাঁপা কাঁপা গলায় বলল। কিসের এগুলো, বলুন কিসের? দীপ উঠে দাঁড়ালো এবং চিত্রার হাতে ধরে বলল, চলো তাহলে। চিত্রা দীপের সাথে সাথে হেঁটে চলেছে, এক রাস্তা পেরিয়ে অন্য রাস্তা, রাস্তা পার হয়ে তারপর এক গলি থেকে অন্য গলি। দীপ চিত্রার হাতেই ধরা। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা জায়গায় এসে থেমে গেল। চিত্রা হাঁপাতে হাঁপাতে বলল, এখানে নিয়ে আসার কারণ কি? সামনে তো বড় বড় বিল্ডিং ছাড়া কিছুই নেই। দীপ আঙ্গুল দিয়ে তাদের সামনের 10 তলা একটা বিল্ডিং দেখিয়ে বলল। এটার 3 তলাটা আমার টাকায় গড়ে উঠেছে। চিত্রা দীপের কথায় হেসে উঠল, হাসতে হাসতে একদম নুইয়ে পড়ার মতো অবস্থা। হাসির মধ্যেই বলল, আপনার টাকায়? তাহলে তো আপনাকে মধ্যবিত্ত বলা যাবে না। এত সুন্দর একটা বাড়ির একটা ফ্ল্যাট থাকলে তাকে বড়লোক বলবে সবাই। আর আপনার মতো সাধারণ একজন যে কিনা মাত্র কয়েক বছর ধরে চাকরি করে, সে বলছে এটা তার। ও মাই গড, এত জোকস কেমনে সম্ভব? আপনি আমাকে কি বলবেন বলে এখানে এনে পাগলের মতো উল্টাপাল্টা বলছেন কেন? সত্যি আপনার মাথা ঠিক আছে? দীপ মুখ ঘুরিয়ে বলল, চিত্রা, আমার মাথা ঠিক আছে, কিন্তু আমার জায়গায় অন্য কেউ থাকলে তার মাথা ঠিক থাকতো না। মানে কি, অন্য কারোর মাথা ঠিক থাকতো না কেন? সে কি এই ফ্ল্যাটের মালিককে গিয়ে বলে আসতো এই যে এটা আমার, এখানে আপনার থাকা চলবে না? বলে চিত্রা আবারও হাসতে শুরু করলো। দীপ ধমক দিয়ে বলল। চিত্রা, আমি সিরিয়াস। ধমক শুনে চিত্রা হাসি বন্ধ করে অবাক চোখে দীপের দিকে তাকালো। দীপ এবার নরম স্বরে বলতে লাগলো, চিত্রার কপালে ততক্ষণে মিহি ঘাম, চোখ দুটো কেমন যেন ছলছল করছে। দীপের কথার ফাঁকে সে মিরমির করে বলল, তার মানে এটাই সত্যি, কিন্তু এত টাকা একসাথে কিভাবে পেলেন? জায়গা কেনা, তারপর আবার বাড়ি বানানো, উফ, আমার মাথা ঘোরাচ্ছে। এই জায়গাটা 4 বছর আগে 8 জন মিলে কিনেছিলাম। তখন এখানে এত বড় বড় বিল্ডিং গুলো ছিল না, ইদানিং এগুলো হয়েছে। আর 4 বছরের ব্যবধানে এই জায়গাটার দামও এখন দ্বিগুণ, কারণ চারপাশে ফিল, ফ্যাক্টরি, স্কুল, কলেজ, মার্কেট হয়ে গেছে। জায়গাটাতে আমি আর অথই মিলে 1 ভাগ ছিল। বাবার কাছ থেকে 5 লক্ষ টাকা এনেছিলাম চাকরির জন্য লাগবে বলে, কিন্তু অথই আমাকে তার চাচার কোম্পানিতে এমনিতেই চাকরিটা পাইয়ে দিয়েছিল। বাবার থেকে আনা টাকার কিছু এখানে দিয়ে এবং কিছু অথইও দিয়েছিল। এভাবে মিলিয়ে 8 জন আমরা চুক্তি করে জায়গাটা কিনি এবং এখানে 10 তলা বিল্ডিং এর কাজ শুরু করি। এই 8 জন সবাই আমরা প্রায় মধ্যবিত্ত শ্রেণীর, তবে ওনারা অনেক বছরে সঞ্চিত টাকা নিয়ে নেমেছেন। এখানের নিচের তলায় গাড়ি রাখার জন্য আলাদা জায়গা এবং একটা রুম আছে, আর 10 তলা পুরোটাই ভাড়া দেয়া, যেটার টাকা একটা ফান্ডে জমা থাকে। সেই টাকা লিফট কিংবা পুরো বাড়িতে কোনো সমস্যা হলে সেগুলো মেরামত করার জন্য ব্যয় হয়। আর বাকি যে 8টা ফ্ল্যাট, সেগুলো একটা চুক্তিতে 8 জনের মধ্যে ভাগ হয়েছে। যার ভাগ্যে যেটা আছে সেটাই নিতে হয়েছে। আমাদের ভাগ্য খুব ভালো ছিল, যার জন্য 3য় তলাটাই পেয়েছি। তবে আমার ভাগ্য নয়, সেটা অথইয়ের। এইটুকু বলেই দীপ থামলো। চিত্রা বলল, আপনি বাবাকে এই সম্পর্কে কিছুই জানাননি? এত বড় একটা সিদ্ধান্ত একটা মেয়ের সাথে মিলে করে ফেললেন? এত সাহস আপনার! এজন্যই এমন হয়েছে।
দীপ আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলল, বাবাকে বললে আমাকে এক ধাক্কায় বাসা থেকে বের করে দিবে, আর সবকিছু শুনলে তো সাথে সাথে হার্ট অ্যাটাক করবে উনি। আর অথয়ের উপর আমার আকাশ সমান বিশ্বাস ছিল চিত্রা। সে যা বলতো আমি তাই মানতাম। রিলেশনের প্রথম থেকেই সে আমাদের ভবিষ্যৎ ভাবতো। আমারও মনে হয়েছিল আসলেই তো নিজের জন্য কিছু করা উচিত। তুমি হয়তো জানো না, বাবা অনেক আগেই তার সম্পত্তি আমি এবং তোরার নামে যা পাওনা সব লিখে দিয়েছে এবং আমাদের বাড়িটা আমাকে দিয়েছে। তখন বাবা অসুস্থ ছিল আর সবকিছুর দলিল সংক্রান্ত বিষয়াদি আমাকে বুঝিয়ে দিয়েছিল। আর অথই এর দেয়া সেই চাকরিটায় প্রথম পোস্ট ছিল আমার। সারা দিন রাত আমি খাটতাম, অনেক টাকা বেতনও পেতাম, যা কিনা আমাদের মধ্যবিত্তদের জন্য বিরাট কিছু। আর তখনই ছিল বাড়ির কার্যক্রম। অথই বলেছিল তার নামে ফ্ল্যাটটা হোক। আমিও ভাবলাম দুজনেই তো এক, সমস্যা কোথায়? তাছাড়া আমার চাকরিটাও শুধুমাত্র তার জন্য হয়েছে। যে মেয়ে আমার জন্য এত কিছু করতে পারে, আমি তো তাকে এটা দিতেই পারি, তাই না? তাই আমি অমত করিনি। তারপর যখন ঘরের কাজ শুরু হলো, তখন একসাথে অনেক টাকা দরকার। এত টাকা একসাথে আমি কোথায় পাবো? সেই জন্য আমাদের বাড়ি এবং আমাদের যত জায়গা জমি ছিল সবকিছুর দলিল জমা দিয়ে 4 বছরের জন্য 30 লাখ টাকা তুলেছিলাম। প্রতি মাসে লাভে আসলে 80,000 টাকা ব্যাংকে দিয়ে আসি। সামনে আরো 4 মাস দিলে সেটা শেষ হবে। এইসব কিছু বাবা বুঝতে পারেনি, কারণ বাবা জানে আমি বেশি হলে প্রতি মাসে 20-25 হাজার টাকা আয় করি, আর সেখান থেকে অল্প টাকা ঘরে দিই। সেটাতেই বাবা খুশি। কিন্তু তিনি জানতেন না আমার আয় প্রতি মাসে 1 লাখের উপরে ছিল। চিত্রা দীপের সামনে গিয়ে বলল, আপনি এত বড় ভুলটা কেন করলেন? বিয়ে হয়নি যেখানে, সেখানে একটা মেয়ের নামে এত বড় লেনদেন, এত বিশ্বাস। তা কখন থেকে খেলেন এই নাকানি চোবানিটা? আর একটা কোম্পানি থেকে এত টাকা বেতন পাওয়াটা অসম্ভব ব্যাপার। হ্যাঁ, অসম্ভব, কিন্তু এখানে অনেক পণ্যতেই 2 নম্বরই চলে। অবৈধভাবে অনেক কিছুরই আদান প্রদান হয়। তবে তার জন্য ধরা পড়লে আমার কিছুই হতো না। সবকিছু মালিকের উপর। আমার কাজ ছিল সবকিছুর হিসাব নিকাশ ঠিকঠাক রাখা। ও আচ্ছা, তারপর অথয়ের আসল রূপ কবে দেখলেন? 2 বছর পর যখন বাড়ি করা সম্পূর্ণ হয়ে গেছে এবং অথই নিশ্চিত এই ফ্ল্যাট তার নামে, আর আইনগতভাবেও সেই পাবে। আমি তো মাত্র প্রমাণ ছাড়া টাকাই দিয়ে আসছি। এমনও নয় যে আমি এরপর না দিলে বেঁচে যাব। আমার পৈতৃক বাড়ি, জমি এবং বাবাকে কি জবাব দেব চিন্তায় আমি এখনো পর্যন্ত সেই ঋণ দিয়ে যাচ্ছি। আর তাকে ফোনে ওয়েটিং এ পেতাম, প্রায়ই ছেলেদের সাথে দেখতাম। প্রথমে আমাকে অনেক মিথ্যা বলে বুঝাতো, আমিও বিশ্বাস করতাম, কিন্তু পরবর্তীতে সবকিছু আমার কাছে ক্লিয়ার হয়ে যায়। চিত্রা দুহাত ভাঁজ করে জিজ্ঞেস করলো, তাহলে সে আপনাকে ভালোবাসে না, কিন্তু বিয়ে ভেঙে দিতে চেয়েছিল কেন? না, অথই আমাকে ভালোবাসে না। ভালোবাসলে কি আর আমার বিয়েটা সে তোড়জোড় করে বিয়েটা ভেঙে দিত না? ফোনে যেটা বলেছিল সেটা আমার সামনে দেখানো করা হয়েছে। সেই সময় তাকে আমি জানিয়েছিলাম আমি বিয়ে করছি, তাই সেটা জাস্ট অভিনয় ছিল। তবে অথইকে আমি জোর দিয়ে বললে আমাকে বিয়ে করতেই হতো, কারণ তার চাচা এবং তার মা আমার ব্যাপারে সব জানে। অথইয়ের বাবা নেই, তার চাচাও তেমন দেখাশোনা করেন, তবে সে নিজে থেকে কিছু চাইলে সেটা দেওয়ার চেষ্টা করে। আর আমার চাকরিটার জন্য সে তার চাচাকে অনুনয় করেছিল। বাবা ছাড়া একটা ভাইজির সেই আবদার তিনি ফেলতে পারেননি। ভাতিজির ভবিষ্যতের কথা ভেবে আমাকে উচ্চ পোস্টে নিয়েছেন। তিনি ভেবেছেন আমার সাথেই বুঝি সে সারা জীবন থাকবে। তবে আমার চাকরির আবেদনটা গ্রহণ হয়েছিল আমার যোগ্যতাতেই। সেখানে অথয়ের একটা মাধ্যম ছিল, আর সেটার জন্য আমি অথয়ের কাছে কৃতজ্ঞ। তবে চিত্রা, তুমি বলো, আমি গত 2 বছরে যে মেয়েকে এত এত ছেলের সাথে নিজের চোখে দেখেছি এবং তাদের সাথে তার সম্পর্ক আছে এমন কিছুর প্রমাণও পেয়েছি, তাকে আমি কি করে বিয়ে করব? নিজেই নিজের বিবেককে 1000বার প্রশ্ন করেছি। আচ্ছা, 4 বছর না হয় কষ্ট করলাম, কিন্তু বেঁচে থাকলে জীবনের 40টা বছর এমন একটা প্রতারকের সাথে কিভাবে কাটাবো? তাই মা বাবা যখন খুব করে বলেছিল ভালো একটা মেয়ের সন্ধান পেয়েছে, আমাকে মেয়ে দেখতে যেতে, সেদিন আমি জীবনের সবকিছু বিসর্জন দিয়ে হ্যাঁ বলে দিয়েছিলাম। সেদিন মনে হয়েছিল আমার সিদ্ধান্ত ভুল হতে পারে, কিন্তু বাবা মা যা চায় তা কখনো হয়তো ভুল হবে না। আর আমার তাই হলো। আমার সেই সিদ্ধান্তটা ছিল আমার জীবনের সেরা সিদ্ধান্ত। আমি তোমার মতো একজনকে পেয়ে সত্যি সুখী চিত্রা। আমার এসবের কোনো দরকার নেই। এখন যে চাকরিটা পেয়েছি সেটাতে আমি তেমন ভালো বেতন পাবো না। 4 মাসের টাকা শোধ করতে হয়তো আমাকে টাকা ধার করতে হবে। তারপর না হয় আরো কয়েক মাস আমরা কষ্ট করলাম, তারপর তো আমরা সুখী হব, তাই না? চিত্রা কাঁদতে কাঁদতে দীপের হাতটা শক্ত করে ধরে বলল, হ্যাঁ, আমরা সুখী হব, আমরা অনেক ভালো থাকবো। ওই পুরনো বাড়িটাতেই আমরা ভালো থাকবো। আচ্ছা, আপনি অথয়ের সাথে এখনো কথা বলেন?
মানে ইদানিং বলতে শুনিনি আমি। না, ওর সাথে গত সপ্তাহ থেকে আমার কথা হয় না। এতদিন আমি ওর সাথে ভালো ব্যবহার করতাম, কারণ সে চাইলে আমার চাকরিটা 2 মিনিটেই খেয়ে দিতে পারতো। আমি অন্য জায়গায় বিয়ে করেছি, সেটা তার চাচাকে বললেই আমার চাকরিটা হারাতাম। আমি এরপর আমার অবস্থার কথা চিন্তা করেছি, কিভাবে ঋণ শোধ করব, আর বাবাকেই কি জবাব দেব। এরপর যদি আর কোনো চাকরি না পাই, তখন আমার কি হবে? এসব ভেবে আমি অথৈকে মিথ্যা বলে বলে খুশি রাখতে চাইতাম। তবে আজকে ওর সাথে আমি কথা বলবো, শেষ কথা। আজ আমার কোনো ভয় নেই। তারপর আর কখনো ভুল করেও মনে করব না অথৈ নামের কেউ জীবনে ছিল। আমি তার কাছে আজ ঋণী না, কারণ আমি তার দয়ার সেই চাকরিটা ছেড়ে দিয়েছি। এখন আমার মাধ্যমে এবং আমার যোগ্যতায় এই চাকরিটা পেয়েছি। তাকে কোনো প্রয়োজন নেই আমার, কিন্তু সে আমার কাছে আজীবন ঋণী থাকবে, থাকতেই হবে তাকে। দীপ 3য় তলার দিকে তাকিয়ে ফোনটা বের করে অথৈকে ফোন করে বলল, বারান্দায় আসো তো। চিত্রা বুঝতে পারলো অথৈ এখানেই থাকে। সেও বারান্দায় তাকালো। 1 মিনিটের মধ্যেই দেখলো অথৈ এখানে এসে দাঁড়িয়েছে। অথৈকে দেখে দীপ চিত্রার কাঁধে থেকে হাত রেখে জোরে জোরে বলতে লাগলো, দেখেছিস তুই, আজকে তুই একটা ফ্ল্যাট পেয়েছিস, কিন্তু আমি একটা বিশ্বস্ত মানুষ পেয়েছি। এতদিন সব জেনেও তোকে কিছু বলতাম না, শুধুমাত্র তোর দেয়া চাকরিটার খাতিরে। খবর পেয়েছিস চাকরিটা আমি ছেড়ে দিয়েছি যে? আমার স্বল্প আয়ের নতুন চাকরিটা নিয়ে আমার আর আমার বউ ভালো থাকবো, বুঝেছিস? পেছনের এই 4টা বছরের জন্য আফসোস হলে আমার বউয়ের দিকে তাকিয়ে মনে করব সবকিছুর বিনিময়ে আমার কাছে ভালোবাসা আছে। দরকার নেই তোর মতো প্রতারকের সঙ্গ। তোকে এসব কিছু আমি দান করে দিয়েছি, যা। তুই পারলে আরো অসংখ্য ছেলের মাথা খেয়ে এমন আরো আরো বাড়ি বানা। আই ডোন্ট কেয়ার। দীপের জোরে জোরে চিল্লানিতে আশেপাশের বিল্ডিং থেকে কিছু মানুষ দেখার চেষ্টা করছে এখানে কি হয়েছে। আর এই বিল্ডিং এর কিছু মানুষ যারা ওদেরকে চেনে, তারা বলাবলি করছে, আরে এরা না একে অন্যকে খুব ভালোবাসতো, কি হলো তাদের মধ্যে? তার মধ্য থেকে অথৈ বলল, দীপ, দীপ আমাকে ভুল বুঝো না, আমার কথা শোনো। সবাই এসব শুনতেছে। কোনো কথা বলবি না তুই, তোকে ঘৃণা করি। তুই থাক তোর অন্য বয়ফ্রেন্ডদের নিয়ে, সারা দুনিয়া নিয়ে থাক তুই, শুধু তোকে ছাড়া আমি ভালো থাকবো। বলেই দীপ চিত্রার হাত ধরে এখান থেকে পা বাড়ালো। চিত্রা দীপের দিকে হাঁ করে তাকিয়ে আছে। এই মানুষটাকে নিয়ে তার কত ভাবনা ছিল, কত চিন্তা ছিল, কত প্রশ্ন ছিল। আজ সবকিছুর সমাধান হয়ে গেল, সব প্রশ্নের উত্তর পেয়ে গেল সে। তার মধ্যে আর কোনো অস্পষ্টতা নেই। চিত্রার চোখে আজ সবকিছু স্পষ্ট। আর দীপের চোখে চিত্রার জন্য প্রবল থেকে প্রবলতর ভালোবাসা। এক জীবন কাটিয়ে দেওয়ার জন্য এর চেয়ে বেশি আর কি লাগে।